95তম ব্যাচ। এবং আমাদের এই ব্যাচটা এখন এই মুহূর্তে আজকে হচ্ছে কয় তারিখ, 7 তারিখ। 7 তারিখে প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস হবে হচ্ছে রবিবার দিন, 11 তারিখ। এবং আমাদের এনরোলমেন্ট চলবে 12 বা 13 তারিখ পর্যন্ত। তো এখন পর্যন্ত যারা এনরোল করেছেন তারা তো থ্যাংক ইউ সো মাচ, যারা এনরোল করে ফেলেছেন। আপনাদেরকে গুগল ক্লাসরুমের লিংক দেওয়া হয়েছে, আপনারা সেখানে জয়েন করে ফেলবেন। ওখানে আমরা ভিডিও লেকচার এবং জয় তার ক্লাসের যে সকল মেটেরিয়ালস গুলো থাকে, পাওয়ার বিএর ফাইল, ডেটা সেট এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো থাকবে সেগুলো ওখানের মধ্যে আপলোড করবেন। আর আমাদের যে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে 2601, এখান থেকে যারা লিঙ্কটা পেয়েছেন, এটা আমাদের ব্যাচের গ্রুপ। সো এখানে যারা আছেন তারা আহ, হচ্ছে সবাই এখানের মধ্যে এনরোল হন নাই, অনেকে হয়তো এনরোল করবেন, ডেমো ক্লাস দেখতে চাচ্ছেন আর কি দুইটা। আমাদের অন্যান্য কোর্স সহ আর কি এই কোর্সের ডেমো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এবং হচ্ছে আপনাদেরকে ইউটিউব চ্যানেল লিংক দেওয়া হয়েছিল, প্লাস একই সাথে আমাদের আরেকটা ডেডিকেটেড আমাদের ওয়েবসাইটের লিংক আছে, যেখানেও আপনি ওখানে প্রচুর ফ্রি ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। তো আমাদের যে এনরোলমেন্ট এখন চলছে, একটা আমাদের স্পেশাল কুপন আছে, ডিসকাউন্ট কুপন। আমাদের কোর্স ফি হচ্ছে এখানে 3,000 টাকা, আর আমাদের এখানে 30% ডিসকাউন্ট 2,100 টাকা। আর তার উপরে আমরা হচ্ছে 400 টাকা একটা নতুন বছরের উপলক্ষে একটা কুপন দিচ্ছি। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা ইমেলে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো ওইখান থেকে আপনার এনরোলমেন্ট কমপ্লিট করেছেন। যারা এখনো আর কি হয়তো ইমেল পান নাই, তাদেরকে শিগগিরই ইমেল দেওয়া হবে। আর যে ফর্মটা আছে সেটা ফিল আপ করলে, আমি একটু পর আপনাদেরকে ফর্মটা দিচ্ছি, ওইটা ফিল আপ করলে আমরা আপনাকে একটা কুপন কোড দিব। বা এটা হয়তো আমরা অ্যাডমিন থেকে আপনাদেরকে হয়তো গ্রুপেও দিয়ে দিতে পারে। তো ওইটা আপনারা হচ্ছে ইউজ করে আমাদের ওয়েবসাইটে লগ ইন করবেন, ফার্স্টে সাইন আপ করবেন। সাইন আপ করে আমাদের লিঙ্কে গিয়ে সেখানে কুপন কোডটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন 400 টাকা ডিসকাউন্ট লেস দেখাবে। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে দেন আমরা আপনারকে আমরা ইমেইলে আমাদের যে পেইড গ্রুপ আছে সেই পেইড গ্রুপের লিঙ্কটা প্রোভাইড করব, এবং সেখান থেকে আর কি আপনি আমাদের এখানে এনরোল স্টুডেন্ট হিসেবে আপনাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এনরোলমেন্ট বিষয়ে কিছু কোশ্চেন ছিল, এগুলো আমি গত ক্লাস আমি রেসপন্স করেছিলাম। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন, আর না হলে জয় ক্লাস শুরু করে দেবে। আচ্ছা, শাহিন শাহরিয়ার আপনি কি আছেন? শাহিন শাহরিয়ার। আহ হ্যালো, শাহিন শাহরিয়ার না শাহিন সরকার? সরি, শাহিন সরকার, আচ্ছা আচ্ছা, জি সরি। জি জি, আমি। হ্যাঁ, আপনি তো আমাদের এখানে জানুয়ারি 2 তারিখে এনরোল করেছেন। আচ্ছা, লুৎফর রহমান আছেন? আচ্ছা, লুৎফর রহমান আপনি আছেন, ওকে। তারপর হচ্ছে আমিনুল ইসলাম। জি ভাই, আমি আছি। আচ্ছা, আরো অনেকে আছে আর কি, যাক এখন আর কি নাম ইয়ে করছি না তো। যে টোটাল যে 6 জন আপনারা এনরোল করেছেন এখানের মধ্যে আছেন, আর হয়তো নতুন জয়েন করবেন। তো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে এখন করতে পারেন, আর যদি মনে করেন আপনি পরে কোশ্চেন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি, তো সেখানে আমাকে সরাসরি নক করতে পারেন বা কল দিতে পারেন দিনের বেলায়। ওকে ভাইয়া। জি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে। আসলে অফিসের ল্যাপটপটা দিয়ে বসেছি তো। তো আসলে অফিসের ল্যাপটপে প্রচুর 8 ঘন্টা ধরে প্রচুর ঝড় চাই। তো একটু ঝামেলা দিচ্ছিল। ওকে, আপনারা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন কিনা এটা আগে বলেন। জি জি, জি। দেখতে পাচ্ছি। ওকে। আপনারা কি সবাই ল্যাপটপ দিয়ে বসেছেন বা পিসি জি। দিয়ে বসেছেন? ওকে। সো আজকের আমরা আহ, সবার সাথে পরিচয় হয়ে নিব ডেফিনেটলি। তবে তার আগে আমরা কিছু ইনস্টলেশন করে ফেলি এনভায়রনমেন্ট সেটআপ, এবং আজকের প্রত্যেকটা এনভায়রনমেন্ট সেটআপে প্রত্যেকটা বিষয় এনাবল ডিসেবল করার প্রত্যেকটা বিহাইন্ড দি সিনে আসলে কি ঘটে, কেন করছি, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে। আজকের মূলত ক্লাসটা আমাদের এনভায়রনমেন্ট সেটআপের উপরে হবে, এবং এনভায়রনমেন্ট সেটআপ পাওয়ার বিয়ে খুবই খুবই সোজা। হ্যাঁ, আমরা সবাই মাইক্রোসফট স্টোরে যাব। ঠিক আছে, মাইক্রোসফট স্টোর আছে, আপনারা সবাই দেখতে পাবেন যার যার মাইক্রোসফট স্টোর। সবাই মাইক্রোসফট স্টোরে যাবেন, এই যে এটা। ঠিক আছে, তো এই মাইক্রোসফট স্টোরে আপনার যখন যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে একটা ওপেন করবেন। ঠিক আছে, কি ওপেন করবেন? সার্চ করবেন, পাওয়ার বিআই ডেস্কটপ নামে আপনারা সার্চ করবেন। ঠিক আছে,
পাওয়ার বিআই ডেস্কটপ, ঠিক আছে? তো এইভাবে আপনি যদি সার্চ দেন তাহলে পাবেন, ঠিক আছে? এখন অনেকের এখানে ডিউ টু অনেকের এখানে সাইন ইনের জন্য চাই, ঠিক আছে? তো যাদের ম্যাক্সিমামেরই সাইন ইনের জন্য চাইবে না, যদি চাই তাহলে আপনি একটু সাইন ইন করে নেবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট একটা খুলে, ঠিক আছে? তো আপনাদের এখানে যখন আপনার ফার্স্ট টাইম পাওয়ার বিআই কে ইনস্টল করবেন মাইক্রোসফট থেকে, আমার এখানে তো অলরেডি ইনস্টল, সো আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের এখানে কি দেখাবে? কেউ কি বলতে পারবেন কি দেখাইতে পারে এখানে? এখানে আপনাদের এখানে গেট অপশন দেখাবে, ঠিক আছে? গেট গেট বাটনে ক্লিক করবেন, আপনাদের এটা ইনস্টল হওয়া শুরু করবে। মোস্টলি এটা 1 জিবি পর্যন্ত বোধহয়, এটার মানে এটা ফুল সাইজটা 1 জিবি। তো একটু সময় নিবে যাদের ইন্টারনেটে একটু সমস্যা, আহ যাদের ইন্টারনেট একটু স্লো, তাদের জন্য একটু সময়ের ব্যাপার হবে। বাট খুব একটা বেশি সময় লাগবে না আশা করি, ঠিক আছে? তো ক্লিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা ইনস্টল করব। যদি ইনকেস এভাবে যদি কেউ ইনস্টল করতে না পারে, তাহলে দেয়ার ইজ এ অলওয়েজ অল্টারনেটিভ ওয়ে, ঠিক আছে? তো আমরা অল্টারনেটিভ ওয়ে কি আছে আমার, তো আমরা জাস্ট এখানে সার্চ দিব পাওয়ার বিআই ডেস্কটপ নামে, ঠিক আছে? পাওয়ার বিআই ডেস্কটপ ডাউনলোড নামে, এই নামে আমরা সার্চ দিব। দেখবেন যে এখানে একদম শুরুতে একটা আসবে, ঠিক আছে? এই জিনিসটা আসবে। আবার নিচের দিকে দেখবেন যে পাওয়ার বিআই ডেস্কটপ নামে, আমরা এইখানে যাব, হ্যাঁ, ডাউনলোড মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপ ফ্রম অফিসিয়াল, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে ডাউনলোডের অপশন আসছে, ঠিক আছে? উম, আবার কেউ যদি চায় যে প্রিভিয়াস ফাইল ডাউনলোড করতে, উনিও প্রিভিয়াস ফাইলও আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। আপনার যদি প্রিভিয়াস ফাইলগুলো দেখতে চান, হ্যাঁ, প্রিভিয়াস ফাইলগুলো বোধহয় পাওয়ার বিআই এখানে ক্লিক করলে চলে আসবে। বাট আমার কাছে মনে হয় যে লেটেস্ট যেটা, আপনারা এটা ডাউনলোড করলে আপনাদের জন্য বেটার, ঠিক আছে? তো এটা দিয়ে আপনারা ডাউনলোড করে নর্মালি যেভাবে আমরা কোনো একটা অ্যাপস মোবাইলে, মোবাইলে বলছি, ল্যাপটপে যেভাবে ইনস্টল করি ওইভাবে ইনস্টল করলে হয়ে যাবে। এখন আহ, দুইটা বিষয়ে একটা প্রস এন্ড কনস আছে, ঠিক আছে? প্রস প্রস হলো যে এটা খুবই ইজিলি ইনস্টল করা যায়, মাইক্রোসফট স্টোরটাও খুবই ইজিলি ইনস্টল করা যায়। বাট এখানে অনেক সময় অনেকের পিসিতে সাইন ইন করার জন্য বলে, বা সাইন ইনটা কেটে যদি আপনারা ইনস্টল করতে পারেন, ইট ইজ দি বেস্ট ওয়ে, ঠিক আছে? আমি রিকমেন্ড করি যে আপনারা এইভাবে ইনস্টল করেন। কেন এইভাবে ইনস্টল করতে বলি? কারণ হলো যে অনেক সময় আপনি এইভাবে ডাউনলোড করার পর প্রত্যেক পাওয়ার বিআই প্রত্যেক 6 মাস অন্তর অন্তর বা 7 মাস অন্তর অন্তর বা 2-3 মাস অন্তর অন্তর এটা কিন্তু আপডেট হতে থাকে, ঠিক আছে? এটার আপডেটেড ভার্সন আসে, ঠিক আছে? তো আপনি যখন এটা দিয়ে ইনস্টল করবেন, তো এটা কি একটা স্টেবল অ্যাপ, ঠিক আছে? তো এলটিএস বলে আর কি, ঠিক আছে? লং টার্ম সফটওয়্যার, ঠিক আছে? তো এই ধরনের সফটওয়্যার গুলো হয় কি যে যে ভার্সনটা আপনি ইনস্টল করেছেন ওই ভার্সনটাই থেকে যায়, এর আপডেটেড আর ভার্সনে আমরা যে যাই না, ঠিক আছে? তো আমরা যখন মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করব, এটা আমাদের পিসিটা ওয়াইফাই দিয়ে কানেকশন হইলে বা ইন্টারনেট যে কোনো ভাবে ইন্টারনেটের মাধ্যমে কানেকশন হইলে অটোমেটিক্যালি এটা আপডেট করে ফেলে সফটওয়্যার গুলোকে, ঠিক আছে? তো আমি রিকমেন্ড করবো যে এটার মাধ্যমে আপনাদের কি করার জন্য, ইনস্টল করার জন্য। সো কারা কারা এই পর্যায়ে আসছেন এবং কারা কারা করতে পারতেছেন বা কারা কারা করতে পারতেছেন না, আমাকে কি কাইন্ডলি বলতে পারেন? কারো কি অসুবিধা হচ্ছে বা কেউ এখনো খুঁজে আমার পান? অলরেডি করা ছিল আর কি, অলরেডি ইনস্টল করা ছিল। ওকে, সো নো ইস্যু, নো ইস্যু। আমার যে পেজটা দেখা যাচ্ছে ওইটা কি মানে সাফাইস করবে কিনা? নিচের দিকে কর্নারে সাইন ইন অপশন এন্ড সেটিংস এরকম থাকবে নাকি? আমি আগে কোনো ইউজ করি নাই, তো এই জন্য বলতেছি আর কি। কোনটি বুঝি না, আরেকবার বলেন, আরেকবার বলেন। মানে আপনার যে পেজটা, মানে আপনার পাওয়ার বিআই ইনস্টল করার পরে ফার্স্ট টাইম যে পেজটা শো করে, হোম হ্যাঁ, পেজ আর কি, হ্যাঁ, ওইটার ওইটার লেফট সাইড কর্নারে কি সাইন ইন থাকবে? সাইন ইন হ্যাঁ, অপশন? হ্যাঁ, সাইন ইন অপশন থাকে, আচ্ছা সাইন আচ্ছা ইন আচ্ছা। অপশন থাকে। ওকে, তাহলে আই থিঙ্ক আমরা আমারটা ওখানে যাব, ঠিক আছে আর কি। আমরা ওখানে যাব, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, কারা কারা ইনস্টলেশন দিয়েছেন এবং কারটা ইনস্টল হচ্ছে, এখন স্টিল ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ সময় লাগতে পারে। না, এনিওয়ান? আমরা সবাই কি আমরা সবাই কি পাওয়ার বিআইটা ওপেন করতে পারবো, বা আমি ওপেন করলে কোনো অসুবিধা হবে আমরা নেক্সট পেজে যাওয়ার জন্য, নাকি আমরা কিছুক্ষণ ওয়েট করব? এর ভিতরে ইন দ্য মিন টাইম আমরা একটু নিজেদের ভিতরে একটু নেটওয়ার্কিং করতে চাই। নেটওয়ার্কিং বলতে ইন এ সেন্স যে আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে নিব, ঠিক আছে?
এখানে কেউ আছেন এরকম যে সবকিছু ইনস্টল করে ফেলছেন? সবার ইনস্টল আহ, জি আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমারটা ইনস্টল করা আছে প্রপারলি সবকিছু। ওকে, ওকে, ওকে। এখন আমরা একটু আসি যে আমরা একটু নেটওয়ার্কিং করব। নেটওয়ার্কিংটা হলো যে ইন এ সেন্স যে আসলে আহ, সবাই সবার সাথে একটু কানেক্ট করবো আমরা, ঠিক আছে? ওকে, একজন একজন করে যদি কাইন্ডলি কেউ যদি আমাকে যদি একজন একজন করে বলতেন আমি তাদের সাথে একটু কথা বলবো। যেমন আমিনুল ইসলাম ভাই, আপনি একটু কাইন্ডলি আপনার নাম, আপনি কোথায় চাকরি করেন, বা আপনি যদি স্টুডেন্ট হন কোন ইয়ারে আছেন, কোন ইউনিভার্সিটিতে আছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, বা আপনার যদি কোনো গাইডলাইনের প্রয়োজন আছে কিনা, বা আপনার কোনো কোয়েশ্চন আছে কিনা এই রিলেটেড আপনি আমাকে আস্ক করতে পারেন। জি না, আসসালামু জি, ভাইয়া, আমি অলরেডি আপনার ব্যাচ মানে প্রিভিয়াস ব্যাচটাতে ছিলাম, কিন্তু অফিসের কাজের চাপে আসলে পুরোটা কন্ট্রোল মানে কমপ্লিট করা হয়নি। যদিও ওকে, আমি সার্টিফিকেট আমি পেয়েছি, ওকে, মানে সিরিয়ালে 5 নাম্বার হয়েছি, কিন্তু ওকে, আমি নিজেকে আরেকটু শানিত করার জন্যই আবার আসলে এখানে একটু ট্রান্সফার হয়েছি আর কি, আপনার এই নতুন কোর্সে। আর ওকে, আমি সার্ভিস করি বিডি ফুডস লিমিটেডে, ওকে, ওখানকার এমআইএস আইটি ডিপার্টমেন্টে আছি। ওকে। নো ইস্যুস। হয়তোবা কোনো না কোনো সময় হয়তোবা দেখা হইতে পারে, যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি। জি আপনি জাস্ট আমি আমি কাজ করি হলো যে ইন্ডাস্ট্রিয়াল গুডসে, আপনি কাজ করেন হলো যে এফএমসিজি তে বোধহয়। জি নো ইস্যুস, কারণ আমাদের আমাদের যে বর্তমান যে এজিএম হিসেবে একজন জয়েন করেছেন, জি আমার সাথে জয়েন করেছিলেন আর কি, উনি উনি এজিএম পদে জয়েন করেছেন আর আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে। তো উনি এফএমসিজি তে, উনি এফএমসিজি থেকে আসছেন। মাহবুব জি রশিদ খান জয়, উনি খুবই খুবই পপুলার একজন এফএমসিজি। জি চিনি আমি। জি, জি, জি। তো আহ, তো উনি আমাদের এখানে জয়েন করেছেন। এখন উনি আমাদের এখানে আছেন আর কি। তো জি রিসেন্টলি উনার উনার বোধহয় উনার পার্মানেন্ট হয়েছে আর কি জবটা। জি। আসলে ওকে, মানে আমার সমস্যাটা হচ্ছে, আমি আসলে ওই আপনি সর্বশেষ যে সুপার সেন্সের যে ইয়েটা জমা দিতে বলেছিলেন, ওটা আসলে অফিসের কাজের চাপে আসলে টাইমলি জমাই দিতে পারিনি। আচ্ছা, মানে নো হাফ ইস্যুস। করা হয়েছিল, যার কারণে যেটুকু আমি দিয়েছি এর আগ পর্যন্ত যা যা কুইজ বা আনুষঙ্গিক সেটার উপর বেস করে একটা সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। যেহেতু আপনার সীমাটাই ছিল 31 ডিসেম্বর, ওই জন্য আর কি সমস্যাটাতে আমি ঠিক করলাম যে না, ঠিক আছে, পরেরটা আমি আর একটু ভালোভাবে দেখে নিই, দেখি আরো বেটার হবে আমার জন্য, এই আর কি। ওকে, ওকে, নো ইস্যুস। থ্যাংক ইউ। আমরা এখন নেক্সট একটু এহসান হাবিব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। কাইন্ডলি ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে। ওকে ভাইয়া, সো আমি এহসান হাবিব, আমি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। সো জি, আমি অ্যাকচুয়ালি নর্মালি আপনার সঙ্গে আগেও কথা হয়েছিল, আই গেস আপনি আমাকে চেনেন। আমি গ্রেড বাংকার একাডেমিতে অ্যাজ এ জুনিয়র কমিউনিকেশন এক্সিকিউটিভ হিসেবেও আছি। আচ্ছা, আচ্ছা, ওকে, সো এর আগে মূলত আমি নর্মালি একা একা পাওয়ার বিআই বলেন বা লুকাস স্টুডিও বা ট্যাবল ইউ এগুলো আর কি প্র্যাকটিস করছিলাম মোটামুটি। তো ইনিশিয়াল আচ্ছা, ফেজে আর কি, ইন্টারমিডিয়েট বলেন বা যে ফ্লুয়েন্সি যে অতটা আসে নাই অ্যাকচুয়ালি। সো এটার জন্য একটা কোর্সটা করা, যাতে আমার ল্যাকিংস যেগুলো আছে সেগুলো যেন ঠিক হয়ে যায় এবং আমি ফার্দার যেগুলো প্রিপারেশন সে ধরনের নিতে পারি। আর আমি কারেন্টলি হচ্ছে লাস্ট সেমিস্টারে আছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আইপি তে। ওকে। জি জি, আহ, আইপি। আমি আপনাকে এই পাওয়ার বি এর সাথে সাথেও আরেকটা সাবজেক্ট রিকমেন্ড করব। যেভাবে হোক ওইটা আপনি কন্টিনিউ করবেন। আপনি বোধহয় এটার সাথে অ্যালাইনও আছেন। ওইটা হলো যে লিন সিক্স সিগমা। জানেন তো বিষয়টা, না? জি ভাই, আমি হচ্ছে ওইটার এমনি প্রাইমারি লেভেলে কোর্সটা যেটা ওটা কমপ্লিট করছি। গ্রিন আমাদের বেল্ট একাডেমিক্সেও আর কি নাকি করায়। গ্রিন বেল্ট নাকি ব্ল্যাক বেল্ট, কোনটা কোনটা কমপ্লিট করছেন? সো ভাই, প্রাইমারি লেভেলে তো এটা হচ্ছে হোয়াইট বেল্ট, যেটা এটা তো হোয়াইট হোয়াইট বেল্ট বা বেল্ট। গ্রিন লেভেল, আচ্ছা, আচ্ছা, গ্রিন বেল্ট যেটা। তো ব্ল্যাক বেল্টের জন্য রিচ করছিলাম, তো বলছে প্রফেশনাল আর কি এক্সপিরিয়েন্স লাগবে। তো আচ্ছা, আমি তো আচ্ছা। এখনো জব করি না, তো টাইম লাগবে এটার জন্য। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আপনি অনেক দূরে গিয়েছেন এবং আরো অনেক দূর যাবেন প্রফেশনালি। আমি এটার জন্য দোয়া করি আপনার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, ওকে। থ্যাংক ইউ। আমাদের এখানে আরেকজন জয়েন করেছে, যার নাম বোধহয় জুয়েল বোধহয়। জুয়েল বা নামটা আসলে আমি উচ্চারণ করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। আহ, যদি কেউ থেকে থাকেন ওই নামে আমার, আপনি ইন্ট্রোডিউস করতে পারেন। আছেন এইচ ডাবল এল বোধহয়, না? ওকে। ওকে, বোধহয় উনি বোধহয় নাই। আহ,
ওকে, আমি লুৎফর রহমান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। লুৎফর রহমান ভাই। উম, জি, আমি লুৎফুর রহমান। জি আসলে আমি পাওয়ার বিআই কোর্স আরো কয়েক জায়গায় করেছি। মানে নিজেকে আসলে ওই পরিমাণ নিয়ে দিতে পারি না যে পরিমাণে আসলে একটা চাকরি পাওয়া যায়। এখন জবলেস আছি, আচ্ছা ট্রাইং সার্চিং আছি আসলে এই পথে কিছু করা যায় কিনা সেজন্য শিক্ষা আর কি। আচ্ছা, নো প্রবলেম। লুৎফর ভাইয়া, আপনার বেশি মনোযোগ দিতে হবে, হ্যাঁ? জি আপনি ক্লাসগুলো চেষ্টা করবেন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করার জন্য। এখানে আমরা 3টা পোর্টফোলিও প্রজেক্ট করাবো, ঠিক আছে? 3টা পোর্টফোলিও প্রজেক্ট করাবো এবং প্রজেক্টগুলো হিউজ বড় বড়, না, ঠিক এগুলা আছে? আমি আসলে অ্যাকচুয়ালি এগুলো সবগুলো কম বেশি আমার জানা আছে, তারপর আমি একটু থাকবো আমার আপনাদের সাথে দেখি কিছু পারি কিনা। জি জি জি, ঠিক আছে। ওকে, আমরা আনোয়ার হোসেন ভাইয়ের কাছে একটু যাই। কাইন্ডলি আপনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন। আনোয়ার হোসেন ভাই, আপনি কি আছেন? আহ, আনোয়ার হোসেন ভাই বোধহয় নাই। আমরা নেক্সটে যাই শাহিন সরকার। আহ, শাহিন সরকার ভাই, আপনি কাইন্ডলি একটু ইন্ট্রোডিউস করেন। ওকে, আমি শাহিন। আমি জি এইচএসবিসি ব্যাংকে জব করছি, কালেকশনস অপারেশনস এন্ড এমআইএস ম্যানেজার হিসেবে। জি আসলে পাওয়ার বিআইটা শিখতে চাচ্ছি মূলত ফাইন্যান্সিয়াল কিছু আম, যাতে অ্যানালাইসিসে হেল্প করতে পারি আর কি, কিছুটা ইনোভেটিভ কিছু ক্রিয়েট করতে পারি, এর জন্যই মূলত এটা শেখা। নর্মালি আমার ডিপার্টমেন্টে, আমার অফিসে পাওয়ার বিআই আসলে ইউজ করা হয় না। সাধারণত এক্সেল বেসড পাওয়ার পয়েন্ট এসব দিয়ে আসলে আমরা সোফার মানে চালিয়ে নিচ্ছি আর কি। তো আচ্ছা আচ্ছা, বাট এটা জানলে একটু কিছুটা হয়তো ইনসাইট ক্রিয়েট করতে পারবো আর কি। নো ইস্যুস ভাই। আশা করি আপনি আমাদের এখান থেকে বেস্ট কিছু শিখে যাবেন। থ্যাংক আহ, আমরা নেক্সট যাই হলো যে মিনহাজ সিরাজের কাছে। মিনহাজ সিরাজ, আপনি যদি থাকেন কাইন্ডলি ইন্ট্রোডিউস করেন। মিনহাজ সিরাজ। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। জি জি। আহ, আমি জব করি পাওয়ার সেক্টরে। দীর্ঘদিন ধরেই আছি। জি যেহেতু আমরা প্রজেক্ট স্ক্যাজুয়াল নিয়ে কাজ করি, তো এটা একটা নিউ কনসেপ্ট। সো ড্যাশবোর্ডের মাধ্যমে একটা প্রজেক্টকে কিভাবে দেখানো যায়, সে কারণে হচ্ছে আপনার এই কোর্সে এনরোলমেন্ট করব আগামীকাল ইনশাল্লাহ। আর আমি একটা এক্সেল প্লাস পাওয়ার বিআই এটাও করতেছি, কিন্তু ওইটা পাওয়ার বিআই হচ্ছে মাত্র 2টা ক্লাসের ভিতরে সীমাবদ্ধ। ওইটার ইলাবোরেটলি আর কোনো আলোচনা হয়নি, যে কারণেই আমি আপনার এই কোর্সে এনরোলমেন্ট হতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, এবং নো ইস্যুস। এবং যেহেতু আপনি স্ট্র্যাটেজিক কিছু প্ল্যান নিয়ে কাজ করবেন, লাস্ট ক্লাসে আমি শুনছি। সো হোপফুলি দেখা যাক আমিও কিছু প্রজেক্টে এই ধরনের কোনো ড্যাশবোর্ড রেডি করতে পারি কিনা। নো ইস্যুস ভাই। যদি আপনার হাতে যদি ডেটা থাকে, জি জি। আপনি ডেফিনেটলি রেডি করতে পারবেন। বাট ডেটা যদি স্মল পোর্শনের হয়, তাহলে আমি রিকমেন্ড করি যে এক্সেলে দেখানোর জন্য, ঠিক আছে? বাট যেটা কন্টিনিউয়াস ডেটা থাকে, যে প্রত্যেকদিন সিমিলার টাইপস অফ ডেটা ডেটা আসতেছে, তাহলে ইউ ক্যান ডু ইট ইউজিং দি পাওয়ার বিআই, ঠিক আছে? বাট ছোট ডেটার জন্য আসলে পাওয়ার বিআই উপযুক্ত না, এটা একটা বিষয়। ওকে, ওকে। নো ইস্যুস ভাই, আপনি আশা করি হোপফুলি শিখতে পারবেন যা চাচ্ছেন। ওকে, আমরা নেক্সট যাই হলো যে সায়েদা জান্নাতুল ফেরদৌস আপুর কাছে। কাইন্ডলি আপনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সৈয়দা জান্নাতুল ফেরদৌস রোশনি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। বিবিএ তে আরকি ফাইনাল ইয়ারে। জি লাস্ট সেমিস্টারে আছি। জি। আহ, কোথাও কি জব করেন বা ইয়া করেন পাশাপাশি, নাকি জাস্ট স্টিল স্টাডি, জাস্ট স্টাডি? জি ভাইয়া, জাস্ট স্টাডি। আমার আসলে ধারণাও কম ছিল, বাট আমি হচ্ছে আপনাদেরই একজনের সাথে আরকি একটু পরামর্শ নিচ্ছিলাম যে কি স্কিলস ক্ষেত্রে আমার কি স্কিলস জানা দরকার। তো আমাকে হচ্ছে এই কয়েকটি স্কিল আরকি রিকমেন্ড করা হয়েছে। তো আমি কি ওইভাবে কি আরকি স্কিল রিকমেন্ড করা হয়েছে? কি কি স্কিল ভাইয়া, রিকমেন্ড করা ফার্স্ট হয়েছে? অফ অল তো ভাইয়া এক্সেল, দেন হচ্ছে পাওয়ার বিআই, দেন ট্যাবলো,
এইগুলোই। আচ্ছা, আমি আপনাকে আরেকটু ছোট করে দিই, হ্যাঁ, যেন আপনার জন্য যেন সোজা হয়, ঠিক আছে? আপনি এক্সেলটা খুব সুন্দরভাবে শিখবেন। এক্সেলের যে ম্যাক্রো, ঠিক আছে, বিবিএ ম্যাক্রো নিয়ে যে কাজ করা হয়, এটা আপনি খুব ভালোভাবে শিখবেন, ঠিক আছে? তারপরে আপনি যদি বিবিএ ম্যাক্রো পারেন, তার মানে আপনি পিভোটাল টেবিলও জানা হয়ে যাবে আপনার, ঠিক আছে? পিভোটাল টেবিল করেই তো আপনাকে বিবিএ ম্যাক্রোতে যাইতে হবে, তাই না? তো আপনি অবশ্যই পিভোটাল টেবিল কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে বিবিএ ম্যাক্রো, কিভাবে ফাইন্যান্সিয়াল মডেলিং করতে হয়, হ্যাঁ, তারপর বিভিন্ন ভি লুকআপ, এক্স লুকআপ বা ইন্ডেক্স ম্যাচ দিয়ে কিভাবে অন্য কোনো ফাইল থেকে ডেটা, সিমিলার ডেটা যদি মিলে যায় ম্যাচ করার জন্য এই ধরনের ডেটা, অ্যাসোসিয়েট ডেটাকে কানেকশন করা, ঠিক আছে? তারপরে বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, সাম, সাবট্রাক্ট, সাবটোটাল, ঠিক আছে, মার্জ, ইউনিক, ঠিক আছে, তাও ফিল্টার, এ ধরনের যত যত ধরনের ফাংশনালিটিস আছে, আপনি কাইন্ডলি এই জিনিসগুলো খুবই খুবই প্র্যাকটিস করবেন। এজ এ ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের বইয়ের কারণে আপনার এক্সেলটা খুবই খুবই জরুরি, হ্যাঁ। আর কর্পোরেট সেক্টরে তো অবশ্যই এক্সেলটা খুবই জরুরি। দেন আপনি পাওয়ার বিআই শিখতে আসছেন, নো ইস্যুস, পাওয়ার বিআই আপনি খুব ভালোভাবে শিখেন। আশা করি আপনি পাওয়ার বিআইটা ভালোভাবে এখান থেকে শিখবেন। দেন আপনাকে পাওয়ার বিআইটা যদি পারেন, আপনার ট্যাবলিউ শেখার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে? যে কোনো একটা শিখলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি বলবো যে ট্যাবলিউর বদলে আপনি লুকার স্টুডিও শিখেন, ঠিক আছে? লুকার স্টুডিও, ঠিক আছে, লুকার স্টুডিও শেখা হয়ে গেল। দেন আস্তে আস্তে আপনি যখন এই তিনটার উপরে যখন আপনার কি বলবো যে আপনার এক্সট্রা স্ট্রং একটা স্কিল চলে আসবে, আপনি নিজের উপর একটা কনফিডেন্স বিল্ড করবেন, আপনি তার সাথে সাথে আস্তে আস্তে কমিউনিকেশনটা আরো স্মুথ কমিউনিকেশন কিভাবে করা যায়, কিভাবে পাবলিক স্পিকিং করা যায়, কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায়, কিভাবে নেগোসিয়েশন করা যায়, কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে কথা বলা যায়, কিভাবে স্টেক হোল্ডারদের সাথে কথা বলা যায়, আহ কিভাবে ইংলিশে একটু আমি কিভাবে স্মার্ট হইতে পারি, হ্যাঁ। তো আমি কিভাবে একটু কথা বলার সময় একটু সুন্দরভাবে একটু কথাটা বলতে পারি, হ্যাঁ। আহ আমি যেন যে যেরকম, ঠিক আছে, কেউ যদি আমার সামনে যে আমার সাথে যদি ইংলিশে কথা বলে, আমি যেন ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি। সে যদি আমার সাথে বাংলায় কথা বলে, আমি যেন তার সাথে বাংলায় যেন খুব সুন্দরভাবে যেন কথা বলি। এই কমিউনিকেশন স্কিলটা, এই স্কিলটা গড়ে তুলবেন, ঠিক আছে? দেন আপনি কর্পোরেট সেক্টরে আপনি যে কোনো জায়গায় আপনার জন্য ভালো ভালো কিছু জব থাকবে এবং খুবই হাই স্যালারির জব থাকবে, ঠিক আছে? এবং আপনি অনেক দূর যেতে পারবেন, ঠিক আছে? ওকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট যাই হলো যে শরীফ আহমেদ ভাইয়ের কাছে। কাইন্ডলি একটু নিজেকে একটু ইন্ট্রোডিউস করেন। জি, আমি শরীফ আহমেদ। আমি ফার্মেসিতে অনার্স মাস্টার্স করেছি। বর্তমানে পাওয়ার বিআই শিখতেছি আর কি। আর আমি একটা স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। তো আমি বুঝতেছেন এই ফিল্ডটা আমার জন্য কিনা, কোন ফিল্ডটা আসলে। আপনি আপনি কোন সাবজেক্টে কমপ্লিট করেছেন? ফার্মেসি। ফার্মেসি থেকে। ফার্মেসি থেকে যেহেতু কমপ্লিট করেছেন, ফার্মেসি ইন্ডাস্ট্রিতে বা কি বলবো যে ফার্মা ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ফার্মা ইন্ডাস্ট্রিতে এই ধরনের পাওয়ার বিআই খুবই প্রয়োজন, যারা আসলে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস করে থাকেন, ঠিক আছে? আমার সাথে রিসেন্টলি একজন, মানে আজকেরই বোধহয় একজনের সাথে কথা হয়েছে। উনি উনি বর্তমানে হেড অফ বিজনেস হিসেবে আছেন। তো উনি আহ, উম, বোধহয় বিবিএ নাকি ব্যাচেলর ডিগ্রিটা করছেন হলো যে ইয়াতে, হেলথ সায়েন্সে করেছেন, এবং মাস্টার্সটা উনি বিবিএ তে, আইবিএ তে করেছেন ম্যানেজমেন্টে আর কি, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। তো উনি বলতেছেন যে আমাদের প্রচুর প্রচুর কাজ হয়, উনি পাওয়ার বিআই নিয়ে প্রচুর কাজ করে থাকেন এবং এজ ওয়েল এজ উনার এক্সেল দিয়ে কাজ হয়। তো পাওয়ার বিআই দিয়ে উনি যে কাজটা করেন ওটা মূলত এপিআই বেস। উনাদের কাছে একটা সফটওয়্যার, উনাদের কাছে একটা ডেটা রিলেটেড সফটওয়্যার আছে, এবং ওইখানে ডেটাগুলো স্টোর হয়ে থাকে। ওইখান থেকে যে যে এপিআই গুলো প্রয়োজন আছে অ্যানালাইসিস করার, ওই এপিআই গুলো ওনাকে দিয়ে দেওয়া হয়। তো উনি ওই এপিআই গুলো পাওয়ার বিআই কানেক্ট করা থাকে ওনার সব সময়, উনি জাস্ট রিফ্রেশ করেন এবং ওনার পাওয়ার বিআই ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডের অ্যানালাইসিস গুলো ডাইনামিক হয়ে যায়, ঠিক আছে, উনি কাজ করতে পারেন। তো ফার্মা ইন্ডাস্ট্রিতে আপনার জন্য অনেক বেশি কাজ আছে। ইট ইজ ভেরি মাচ রেয়ার যে আপনি অন্য ইন্ডাস্ট্রিতে আপনাকে শুধুমাত্র এই এডুকেশন ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে নিবে, ঠিক আছে? এটা খুবই রেয়ার হয়, ঠিক আছে? যেমন আহ কি বলবো যে খুবই খুবই কম পাওয়া যায় আসলে।
আমি খুবই কম দেখেছি যারা আসলে ফার্মা ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে আসলে এই সিমিলার ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে জব পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট আপনার জন্য ফার্মা ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রচুর কাজ রয়েছে এবং জবেরও অভাব নাই, কারণ ওইখানে এই ধরনের স্কিলফুল পার্সনের খুবই খুবই প্রয়োজনীয়তা রয়েছে। এসিআই তারাও কিন্তু ফার্মেসিতে আসছে, আকিজও কিন্তু ফার্মেসিতে আসছে। আকিজ রিসেন্টলি তাদের আহ, তারা বোধহয় 1,000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করবে ফার্মেসিতে আর কি। হ্যাঁ, তো আগামী নেক্সট 3 to 4 ইয়ার্স এর ভিতরে ফার্মা ইন্ডাস্ট্রিতে একটা বিগেস্ট রেভলিউশন হবে। বাট এটাতে একটা কনসও আছে। কনস হলো যে ছোট ছোট যারা লোকাল দোকানদার আছে না, তারা হয়তোবা ভ্যানিশ হয়ে যাবেন আস্তে আস্তে। ঠিক আছে, যেহেতু কর্পোরেট যারা তারা এই জায়গাটা নিয়ে নিচ্ছেন, তো আস্তে আস্তে জায়গাটা পুরোটা কর্পোরেট কেন্দ্রিক হয়ে যাবে। তো এটা হইলে আমার কাছে মনে হয় যে এটা আসলে দুর্ভাগ্য বলে মনে হয় আমার কাছে। কারণ ওনারা তখন যে ওষুধটা আছে এই ওষুধটা আরো বেশি সুন্দরভাবে কন্ট্রোল করবে। ঠিক আছে, মানে দাম বেড়ে যাবে, অনেক কিছু হইতে পারে, অনেক এক্সপেন্সিভ হইতে পারে এটার কারণে। ঠিক আছে, সবকিছু যদি কর্পোরেট কন্ট্রোলে থাকে। ঠিক আছে, তো শরীফ ভাই আপনার জন্য দোয়া রইলো, আপনি যেন ফার্মা ইন্ডাস্ট্রিতে যেন করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনি ফার্মা ইন্ডাস্ট্রিটা ভালো করবেন এবং এই স্কিলটা আপনাকে অনেক কাজে দিবে। বাট হ্যাভিং সেড দ্যাট, আপনাকে অবশ্যই আদার স্কিল গুলো আপনি গ্রো করতে হবে। আমি যেরকম সাইদা আপুকে যেরকম বলেছি, আপনাকেও সিমিলার হইতে বলবো। আপনি অবশ্যই এক্সেলটা মাস্ট বি শিখবেন। আর সাথে আপনি যেহেতু ফার্মা ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনাকে সফটওয়্যারের উপর বেশি ডিপেন্ডেবল হইতে হবে, সো দ্যাট আপনি যেন আর প্রোগ্রামিংটা বেশি ভালো, আর প্রোগ্রামিং একটা জি আছে, জি আপনি যেন আর প্রোগ্রামিংটা ভালো মতো শিখেন। আর প্রোগ্রামিংটা ফার্মা ইন্ডাস্ট্রিতে খুবই 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 প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে, রিসার্চ অ্যানালাইসিস করতে। ঠিক আছে, জি আপনারা এনোভা টেস্ট থেকে শুরু করে নানা ধরনের টেস্ট গুলো করে থাকেন। ঠিক আছে, তো এই ধরনের টেস্ট গুলো করতে গেলে আর প্রোগ্রামিং, আপনাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু আর প্রোগ্রামিং চলে, আপনি ধরেন যে পাইথন শিখে গেলেন বাট পাইথন কেউ পারে না, সো আপনাকে অবশ্যই আর প্রোগ্রামিং শিখতে হবে, কারণ আপনার টিমের সবাই আর পারে। তো আপনাকে আর প্রোগ্রামিং শিখতে হবে। সাথে আপনি আরেকটু মাইস্কুয়েল যেটা আছে ডেটাবেস, যে কোনো ধরনের একটা ডেটাবেসের স্কিল যদি আপনি পারেন, আপনার জন্য ভালো হবে। কারণ আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি জয়েন করেন, আপনি শুরুতে অ্যাডপ্ট করে নিতে পারবেন। কারণ যখন দেখবে যে একজন পার্সন, এমন একজন পার্সন যে আসতেছে হলো যে আর প্রোগ্রামিং পারে, যে আসতেছে পাওয়ার বিআই নিয়ে, যে আসতেছে এক্সেল নিয়ে, আবার যে আসতেছে মাইস্কুয়েল ডেটাবেস নিয়ে। ঠিক আছে, তো তার জন্য জব খোলা থাকবে না, আমি এটা বিশ্বাস করি না, বিশেষ করে ফার্মা ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, জি আপনি যদি আর প্রোগ্রামিংটা শিখেন, আর মাইস্কুয়েল, পাওয়ার বিআই, এই তিনটা, আর সাথে এক্সেল, এই চারটা যদি আপনি শিখেন, আপনার জব পাওয়া কোন ডিফিকাল্ট ব্যাপার না, আপনি জব পেয়ে যাবেন, আমি এটা এনশিওর করতেছি। বাট আপনাকে অবশ্য ওই লেভেলের কনফিডেন্স স্কিল গ্রো করতে হবে। ঠিক আছে জি ভাইয়া? ভাইয়া থ্যাংক ওকে, হ্যাঁ, আমাদের এখানে আরেকজন জয়েন করেছে, কৃষ্ণা চন্দ্র বিশ্বাস। ভাই আমরা আসলে ইন্ট্রোডিউস করতেছিলাম, একজন একজনের সাথে নেটওয়ার্কিং করতেছিলাম, কানেকশন করছি, যে আসলে উম, সবাই সবার নামটা বলছে, সবাই সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছে, আসলে কে কোথায় কিরকম এক্সপিরিয়েন্স নিয়ে। কাইন্ডলি আপনি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চান ইন্ট্রোডিউস করতে পারেন, আর না হলে আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারি। আহ, হ্যালো, জি আমি কৃষ্ণচন্দ্র জি বিশ্বাস গোপালগঞ্জ থেকে বলছি। আমি এনজিও তে চাকরি করি মনিটরিং অফিসার জি, হিসেবে। আচ্ছা আচ্ছা, মানে মিল অফিসার নাকি, হ্যাঁ, নাকি জাস্ট মনিটরিং অফিসার? মনিটরিং মনিটরিং ওকে, এন্ড এভালুয়েশন আচ্ছা আচ্ছা, মিলে কাজ মিলে। করেন হ্যাঁ, নাকি? মিলে তো মিলে। পাওয়ার, মিলে মিলে বোধহয়, মিলে কোবো টুলটা হ্যাঁ, বেশি ইউজ খবর হয় বেশি আমি যত, ইউজ করে। কোবো টুলটা লাগে। আর রিসেন্টলি আমি কয়েকটা এনজিও তে দেখছি যারা কোবো টুল থেকে ট্রান্সফর্ম হয়ে পাওয়ার বিআই যাচ্ছে। আমি জানি না সবগুলো ইন্ডাস্ট্রি যাচ্ছে কিনা, বাট আমার মনে হচ্ছে যে সবাই যাচ্ছে। কারণ আমি যত ধরনের পার্সন, এই ধরনের মিল অফিসার যাদের সাথে কথা বলি না কেন, তারা বলে যে আমাদের ওইখানে পাওয়ার বিআই ট্রান্সফরমেশন হচ্ছে, তো তারা শিখতে চায়। কিন্তু বাট আমি আমি এটা বলবো যে আসলে আপনার যারা মিল অফিসার আছেন, তারা একটু বেশি আলসি বলে মনে হয় আমার কাছে। ঠিক আছে, কারণ রাত্রিবেলা আপনার ঠিক আছে খুব মানে সুন্দরভাবে জয়েন করেন, বাট আসলে ক্লাসগুলো খুব একটা বেশি কন্টিনিউ করেন না। তো এটা যেহেতু একটা লাইভ ক্লাস, আমরা অফকোর্স রেকর্ডিং ক্লাসটা দিব, বাট আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা, যে আসলে
রেকর্ডিং ক্লাসটা দেখে আপনারা আসলে খুব একটা বেশি শিখতে পারবেন না, এবং রেকর্ডিং ক্লাস কেউ দেখেও না। সত্য কথা বলতে কেউ 1%ও দেখে না। যে রেকর্ডিং ক্লাসটা দেখে সে হইলো যে শুধুমাত্র এই কারণে দেখে যে ও ভাইয়া এই জিনিসটা এই জায়গায় পড়িয়েছে, 19 মিনিটের সময় এই জিনিসটা কি বলেছে আমি বুঝতে পারি না, আমি আরেকবার জাস্ট রিপ্লে করবো ওই জিনিসটা, জাস্ট ওই পোর্শনটা দেখার পরে ওনার ভিডিও দেখা শেষ, ঠিক আছে? তো এই কারণে আসলে রেকর্ডিংটা আসলে সুইটেবল না আসলে, হ্যাঁ। তো আহ, বিশ্বাস দাদা, আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি যেন ক্লাসে জয়েন করেছেন, ক্লাসটা যদি কন্টিনিউ করেন তাহলে একেবারে এন্ড পর্যন্ত কন্টিনিউ করেন, দেখেন না কি হয়, ঠিক আছে? কি শিখেন আপনি এখান থেকে, ঠিক আছে? আশা করি ভালো কিছুই আপনার জন্য আসবে, ভালো কিছু সবার জন্য আসবে, ঠিক আছে? ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আমি অল্প কিছু পড়িয়ে ফেলেছিলাম, যেটা হলো যে কি, মাইক্রোসফট স্টোরে গিয়ে পাওয়ার বিআই ডেস্কটপ নামে সার্চ দিলে যেটা আসবে ওইটাকে আমরা এখানে গেট অপশন থাকবে, এখানে ক্লিক করলে কি হবে, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আশা করি সবার ইনস্টল হয়েছে। আমি এখন ওপেন বাটনে ক্লিক করি। কারোর যদি কোনো কোয়েশন থাকে, আমার কোয়েশনে কোনো আমাকে কোয়েশন করার জন্য কোনো বেরিয়ার নাই, হ্যাঁ। বেরিয়ার বলতে আমার এখানে কোয়েশন করার জন্য কোনো রুলস নাই, ঠিক আছে? তো বিষয়টা হলো যে মানে ক্লাস শেষ করে আমি কোয়েশন করব, বা ভাইয়া যখন থামবে আমি তখন কোয়েশন করব, এই ধরনের জন্য কারো মাথায় না ঢুকে, ঠিক আছে? সবাই যখন ইমিডিয়েট কোয়েশনটা আসবে মাথায়, ইমিডিয়েট তখনই কোয়েশনটা করবে, ঠিক আছে? এবং কোয়েশনটা করার সময় আমার একটাই রুলসটা হলো যে হাত তোলা যাবে না, ডিরেক্টলি কোয়েশন করতে হবে, ঠিক আছে? কারণ আমি কে হাত তুললো আবার ওনাকে আমি ডাকবো এই ধরনের আমার কাছে ওই সময়টুকু নাই, ঠিক আছে? আমি ওই সময়টুকু ব্যয় করতে চাই না, ঠিক আছে? যদি কেউ কোয়েশন করতে চায় অবশ্যই ইমিডিয়েট মাইকটা আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? ওকে, ওকে, সবার তো এই ধরনের একটা লেআউট আসছে তাই না, ওপেন করার পরে, তাই জি তো? জি জি ভাইয়া। ওকে, ওকে। এখন আমরা এখান থেকে যাব হলো যে অপশনস এন্ড সেটিংস এ, ঠিক আছে? অপশনস এন্ড সেটিং, অপশন সেটিংস এ যাওয়ার পরে আমরা এই যে এই অপশনস যেটা আছে এখানে যাব। ক্লিয়ার? কোথায় যাচ্ছি? অপশনস এন্ড সেটিং, অপশনস, ঠিক আছে? অপশনসে আমি ক্লিক করলাম, একটু দাঁড়ান। অপশনসে ক্লিক করলে বিষয়গুলো পপ আপ হয়ে আসবে, এটা হ্যাঁ, অপশনস গুলো পপ আপ হয়ে আসবে, তাই না? এরকম করে পপ আপ হয়ে আসছে সবার, সবাই পারছি এতটুকু? জি ভাইয়া। জি জি ভাই। ওকে, এখান থেকে আমরা কি করব এখন, এই যে নিচের দিকে দেখেন অটো ডেট টাইম ফর নিউ ফাইলস, এটার উপরে অনেকের এনাবল করা আছে, আমরা এটাকে কি করব, ডিসেবল করে দিব। কেন ডিসেবল করছি এটা? টাইম ইন্টেলিজেন্স থাকা কি খারাপ দিক? না, খারাপ দিক না। আমরা টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, বাট আমরা এটাকে নিজেরা বানাবো, আমরা এটাকে প্রি প্রি মেড কোনো টুলস হিসেবে এটাকে ব্যবহার করব না, যেন আমরা শিখতে পারি যে আসলে রুট কজ থেকে কিভাবে একটা টাইম ইন্টেলিজেন্স রেডি করতে হয়। টাইম ইন্টেলিজেন্স আসলে কি? টাইম ইন্টেলিজেন্স হলো যে অনেকটা এই ধরনের যে ফর এক্সাম্পল রশিদ করিম নামে একজন ধরেন যে আজকে 7 জানুয়ারি সে একটা কলা কিনলো একটা দোকান থেকে, সিমিলার দোকান থেকে সে 8 তারিখ কিনলো, 10 তারিখ কিনলো, 15 তারিখ কিনলো, 25 তারিখ, একদম মাস শেষে সে 7-8 বার বাজার করলো, ঠিক আছে? তো এই ধরনের বাজার তো অনেক স্টাফ করেছে তাই না, পুরো মাস জুড়ে ডাটা থাকে। তো এখন ধরেন যে 6 মাসের প্রিভিয়াস ডেটা এরকম ডেটায় ভর্তি, কাস্টমাররা কি কি কিনেছে, কি কি করেছে, কত টাকা কিনেছে, বা কত টাকা সেল হইলো নাকি। তো এই জিনিসটাকে আমরা যখন আহ, মাসে আমরা যখন ডাটাগুলো অ্যানালাইসিস করব মাস ভিত্তিক বা ইয়ার ভিত্তিক, ঠিক আছে, ইনস্টেড অফ ডেট ভিত্তিক, আমরা যখন ট্রেন্ড অ্যানালাইসিস করব, ট্রেন্ড কি কখনো ডেট ওয়াইজ অ্যানালাইসিস হয় না, ট্রেন্ড অ্যানালাইসিসটা হয় মাস ওয়াইজ, ঠিক আছে? তো আমরা ওইটা তো আমরা মাস ওয়াইজ পাচ্ছি না, ওইখান থেকে মাসটাকে আলাদা করতে হবে, ইয়াটাকে আলাদা করতে হবে, এই যে আলাদা করা, ওখান থেকে এক্সট্রাক্ট করা মাসটা কোনটা, ঠিক আছে? তারপরে এক্সট্রাক্ট করা যে হইলো যে স্টার্ট অফ মান্থ কিভাবে ফাইন্ড আউট করা, ঠিক আছে, ইয়ার কিভাবে ফাইন্ড আউট করে, এই যে এই বিষয়গুলো এগুলোকে বলা হয় টাইম ইন্টেলিজেন্স। ক্লিয়ার? তারপরে আহ, আমরা টাইম ইন্টেলিজেন্সটা ডিসেবল করলাম, ডিসেবল করার পরে আমরা কোথায় যেতে পারি,
আমরা পাওয়ার কোয়েরি এডিটরে যাই। এখানে মোটামুটি সবকিছু এনাবল করা আছে। এখানে আপনার এটাও সিমিলার ওয়েতে থাকবে। নেক্সট যাই, এটাও ঠিক আছে। আর স্ক্রিম লাগবে না, পাইথন লাগবে না। সিকিউরিটি, সিকিউরিটিতে আমরা একটু আসি। সিকিউরিটিতে খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে যেটাকে আমাদেরকে এনাবল করতে হবে। দুটো বিষয় অ্যাকচুয়ালি। একটা হলো যে ArcGIS ফর পাওয়ার বিআই, দি নেক্সট ওয়ান ইজ ইউজ ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়াল। ঠিক আছে? ArcGIS হলো যে পুরো গ্লোব ম্যাপ, মানে গ্লোবাল ম্যাপ যেটা, ওই ম্যাপটাকে পাওয়ার বিআই এনাবল করা, যে এটার মাধ্যমে দেখতে পারা। আরেকটা হলো যে ইউজ ম্যাপ বা ফিল্ড ম্যাপ। এই ফিল্ড ম্যাপ বা ইউজ ম্যাপটা সাধারণত লাগে বিশেষ করে আমাদের মতো কান্ট্রিতে, বাংলাদেশের মতো কান্ট্রি বা নেপালের মতো কান্ট্রির জন্য আমরা স্পেসিফিক্যালি, যারা আমরা নিজস্ব বাংলাদেশ নিয়ে কাজ করি, বাংলাদেশের ন্যাশনাল এরিয়া নিয়ে কাজ করে থাকি, আমরা আসলে চাই যে আমাদের নিজস্ব একটা ম্যাপ থাকবে, নিজস্ব একটা ম্যাপ দাঁড় করাবো আমরা। তো এই ধরনের কারোর যদি ম্যাপ বানানো থাকে, ঠিক আছে, জেসন কোডের মাধ্যমে যদি বানানো থাকে, এটাকে বলা হয় এটাকে কি যেন পাবলিক জেসন নাকি আর্ক জেসন, এই ধরনের কিছু একটা জেসনের এক্সটেনশন আছে, ঠিক আছে। ওই এক্সটেনশনের মাধ্যমে যারা ম্যাপ বানিয়ে থাকি, যেমন আহ, আমি আমার পুরো কি বলবো যে আহ, আমি আমাদের ন্যাশনালের জন্য, আমি আমার অফিসের জন্য আমি একটা ম্যাপ রেডি করেছি আলাদাভাবে। ওই ম্যাপটাকে কাস্টম ম্যাপ যেরকম এনাবল করে না, ওইভাবে এনাবল করার জন্য আসলে আমরা ফিল্ড ম্যাপটা ইউজ করি। এই ম্যাপটা খালি থাকে, এটাকে আমরা ফিল করি, মানে আমি আমার যে ম্যাপটা বানাইছি ওই ম্যাপটা এখানে দেওয়ার পরে ম্যাপটা ভিজুয়াল হয়, ঠিক আছে। তো সেজন্য এই দুইটা এনাবল করে রাখতেছি। দেন আর কোনটা আছে, এই যে এই জিনিসটা যদি কারোর এনাবল করে থাকে, এটা যেন ডিসেবল করে রাখেন, ঠিক আছে। ওকে, আমরা নেক্সটে যাই। রিজিওনাল সেটিং, ভাইয়া একটু আইওএস, আগে যেটা কোনটা দেখাইলেন, কোনটা ডিসেবল করব সিকিউরিটিতে? সিকিউরিটি। সিকিউরিটিতে গিয়ে এই দুটোকে এনাবল করবেন, আর লাস্টের দিকে সাইন ইন এক্সপিরিয়েন্স ফর ডেটা ও আচ্ছা সোর্সেস, আচ্ছা, এই জিনিসটা যদি ডিসেবল করা থাকে তাহলে ঠিক আছে, এনাবল করা থাকলে এটাকে ওকে ওকে, ডিসেবল গট করে ইট। ফেলবেন। ওকে, আমরা এরপরে যাব। ওকে, প্রিভিউ ফিচার। প্রিভিউ ফিচারে কি আমরা কয়েকটা বিষয় এনাবল করব। প্রথমটা হলো যে ইউজ নিউ ডাটাব্রিক্স কানেক্টর ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। এটা আমি হয়তো বা আপনাদেরকে পড়াও না, বা ইন ফিউচারে আপনারা এই পাওয়ার বিআইটা তো ইউজ করবেন নাকি, তো ডেটাব্রিক্স নিয়ে কাজ করবেন না, এটা কি হতে পারে নাকি? আপনারা যদি আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা বড় বড় কোম্পানিতে যদি কাজ করেন, অবশ্যই ডেটাব্রিক্স নিয়ে আপনাদের কাজ করতে হতে পারে। আপনি ব্রাকে যাবেন, ব্রাকের হেড অফিসে ডেটাব্রিক্স ছাড়াই ডেটা কাজ করেন। ব্রিকটা কি তো ভাইয়া? এটা একটা এটা একটা ডেটা ইমপ্লিমেন্টেশন বা ডেটা পাইপলাইন টুল আর কি, ঠিক আছে। তো এখানে হয়তোবা এখানে আমরা ডাটাগুলো রাখি, বিগ ডেটা আচ্ছা নিয়েও কাজ করা যায়, ঠিক আছে। তো এই ডেটা ব্রিক্সটা হলো যে এমন একটা যেটা আসলে মেইনলি আমরা পাইথনের মাধ্যমে বা অন্যান্য অ্যাসোসিয়েট টুলের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি, বাট এটা আপনি পাওয়ার বি এর সাথে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর একদম নিচে দেখবেন 4 নাম্বারটা হলো যে শেপ ম্যাপ ভিজুয়াল, এটাকে আমরা এনাবল করব, ঠিক আছে। শেপ ম্যাপ ভিজুয়াল, ঠিক আছে, এটাকে এনাবল করলাম। তারপরে ইম্পোর্ট ইওর ম্যাট্রিক্স কানেক্ট টু এক্সটার্নাল সিমান্টিক মডেল শেয়ার উইথ মি, এই জিনিসটা আমরা এনাবল করব, ঠিক আছে। কানেক্ট টু এক্সটার্নাল সিমান্টিক মডেলস শেয়ারড উইথ মি, মানে হলো সিমান্টিক মডেলটা হলো যে এমন একটা মডেল যেখানে হলো যে আমরা আমাদের সিকিউরিটি সিস্টেম গুলো ইমপ্লিমেন্ট করে থাকি। যেমন ফর এক্সাম্পল আরএলএস, রো লেভেল সিকিউরিটি। তো একটা রিপোর্ট যখন আমরা রেডি করতে থাকি বা আমরা কোনো একটা ভিজুয়ালাইজেশন করতেছি, এটা বিহাইন্ড দ্য সিনে কিন্তু একটা মডেল একটা জেনারেট হয়, ঠিক আছে। তো ওই মডেলের নাম হলো যে সিমান্টিক মডেল। তো এই সিমান্টিক মডেলকে কিন্তু আমরা যখন ডিপ্লয় করি, ডিপ্লয়ের সময় আলাদা আলাদা ভাবে দেখাই। এই আলাদা আলাদা ভাবে দেখার একটা সুবিধা আছে, সুবিধাটা হলো যে আপনি অন্য কোনো রিপোর্টে সিমান্টিক মডেল এখানে ইনস্টল করতে পারবেন। ইন ফিউচারে এটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তারপরে বলছে মডার্ন ভিজুয়াল টুল টিপস, অবশ্যই আমরা এটাকে এনাবল করব। তারপর নেক্সটে যাই হলো যে সেভ টু ওয়ান ড্রাইভ অর শেয়ার পয়েন্ট, নো নিড দিস ওয়ান, ঠিক আছে, আমরা এটাকে ডিসেবল করে দিচ্ছি। সেট সেন্সিটিভিটি লেভেল অফ এক্সপোর্টেড পিডিএফ, এটাও আমাদের খুব একটা বেশি প্রয়োজন পড়বে না, ডিসেবল করে দিচ্ছি। পাওয়ার বিআই প্রজেক্ট সেভ অপশন, এই যে এটা, ঠিক আছে, আমাদের এটা আসলে প্রয়োজন নাই।
আমরা PBIX নামে যে ফরম্যাটটা, ওই ফরম্যাটে আমরা এটাকে ইয়া করব। আবার আপনারা যদি চান না আমি PBIP তে সেভ করব, PBIP তে সেভ করার একটা সুবিধা আছে। সুবিধা হইলো যে পিবিআইপি হলো যে পাওয়ার বিআই একটা টেমপ্লেট ভার্সন, যে ওই টেমপ্লেটটা চাইলে যদি ওই সিমিলার টাইপস অফ ডেটা যদি থাকে, আপনি যে কোনো টেমপ্লেটের সাথে এটাকে অ্যাটাচ করে ফেলতে পারেন। অনেকটা কি বলবো যে আহ, এটা কিরকম, আমার কাছে কোনো একটা উদাহরণ মনে পড়ছে না, বাট মানে যে কোনো একটা টেমপ্লেট, ওই টেমপ্লেটে যদি ওই সিমিলার টাইপস অফ ডেটা থাকে, আপনি জাস্ট ওইটাকে ইয়ে করবেন। ঠিক আছে, আমরা যারা যারা আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে থাকেন, তারা অফেনলি ম্যাক্সিমাম টাইমে তারা আসলে টেমপ্লেট টাইপের কিছু ইউজ করে থাকেন, কাস্টমাইজ করে আর কি। হ্যাঁ, তারপরে এখানে বলছে স্টোর পিবিএক্স রিপোর্ট ইউজিং এনহ্যান্স মেটাডাটা ফরম্যাট। ঠিক আছে, আপনি এই জিনিসটা এনাবল করে রাখতে পারেন অথবা ডিসেবল করে রাখতে পারেন। ঠিক আছে, বা আমি সে ধরেন যে এটাকে স্টোর করলাম, নো ইস্যুস। ঠিক আছে, এই জিনিসগুলো ডেক্স ইউজার ডিফাইন্ড ফাংশনস, না এটার প্রয়োজন না, এটা অলরেডি পাওয়ার আমরা ইউজ বিআই করব, নো প্রজেক্ট এটা ইস্যুস। কি ডিসেবল করব না এনেবল? ওই যে কোনটা? স্টোর পাওয়ার বিআই রিপোর্ট? টেমপ্লেট যেটা বললেন উপরে। হ্যাঁ রাখেন, সমস্যা নাই, এটা রাখলে হবে না রাখলে হবে, নো আচ্ছা ইস্যুস। ঠিক আছে, আপনার এটাকে যে রাখেন, সমস্যা নেই। ঠিক আছে, সেভ এন্ড রিকভার স্টার্ট অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিটস, এটাকে আপনার চাইলে 5 মিনিটসও রাখতে পারেন, আমি 5 মিনিটস করে দিলাম। ঠিক আছে, ওকে, সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট। তো এই জিনিসটা যাদের এখানে এনাবল করা আছে তার ডিসেবল করে রাখেন, যেন এভরি টাইম আপনার যদি কোনো কিছু সেভ করেন, আপনার যেন কোথায় সেভ করতেছেন এটা যেন আপনার মনে রাখতে পারেন। ঠিক আছে, সেটার জন্য ডিসেবল করে রাখেন। মানে উইদাউট ইওর কনসেন্ট দিস ফাইল উইল নট বি সেভড ইন দি ইওর লোকাল কম্পিউটার। ঠিক আছে, সেভ দি হোম স্ক্রিন হোয়েন স্টার্টিং পাওয়ার বিআই ডেস্কটপ, শো দি হোম স্ক্রিন, হ্যাঁ সমস্যা নাই। এগুলোতে ডেটা লোডে যায়, আমরা এখন কারেন্ট ফাইলে যাই। কারেন্ট ফাইলে কি কি থাকবে, কারেন্ট ফাইলেও দেখেন টাইম ইন্টেলিজেন্স অটো ডেট টাইম, এটাকে আমরা ডিসেবল করে দিব। ঠিক আছে, এটাকে আমরা ডিসেবল করে দিলাম। প্রাইভেসি এগুলোতে কোনো চেঞ্জেস আসলে প্রয়োজন কারেন্ট ফাইলে নাই। কোনটা বললেন? ডাটা লোড মিস করছি আর কি একটু ফাস্ট। ডাটা লোড থেকে টাইম ইন্টেলিজেন্স এর অটো ডেট টাইম। ঠিক আছে, আচ্ছা, এটা ডিসেবল করে দিব, টাইম জি, ইন্টেলিজেন্ট অটো ডেট। ওকে। হ্যাঁ আর হ্যাঁ টাইপ ডিটেকশন উপরে এগুলি তিনটায় কি থাকবে, এনেবল থাকবে? টাইপ ডিটেকশন, রিলেশনশিপ। হ্যাঁ, এগুলো এগুলো ওরকম ওকে ওকে। অ্যাজ ইট ইজ থাকবে। রিপোর্ট সেটিং থেকে কি কোনো কিছু চেঞ্জ করতে হবে? না, কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না। ওকে, আমরা এখন ওকে দিব। ওকে দেওয়ার পরে বলতে ফিচার রিকোয়েস্ট টু রিস্টার্ট, ওকে দিব আমি। ঠিক আছে, এখন আমি এটাকে কাটবো, ডোন্ট সেভ। ঠিক আছে, ওকে দিব। এখন আবার নতুন ভাবে পাওয়ার বিআইটাকে অন করব। ঠিক আছে, নতুন ভাবে। তো আমি এটাকে কাটছি, ভাইয়া ডোন্ট সেভ পাওয়ার, দিব? হ্যাঁ ডোন্ট সেভ দিবেন। ঠিক আছে, ওকে, আমরা আবার নতুন ভাবে আসছি, বাট কোনো কিছু নতুন ভাবে আসি নাই। ঠিক আছে, কেন নতুন ভাবে আসি নাই? কারণ আমরা অপশনস এন্ড সেটিংস এ গিয়ে যেগুলো ইনস্টল করেছি ওইগুলো ফিচার গুলোকে আসলে রিস্টার্ট করা প্রয়োজন ছিল। ঠিক আছে, সেজন্য আমরা রিস্টার্ট করেছি। ঠিক আছে, আর কোনো কিছু নাই। আমরা এতদূর পর্যন্ত আসছি, এখন আবার এটাকে অন করে সিমিলার ওয়েতে আসছি, সেম জায়গায় আসছি আমরা সবাই, সেম স্টেপ। সবাই কি এক জায়গায় আসছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আজকের আমরা ভাইয়া খুব একটা বেশি একটু কিছু কাইন্ডলি এটা অ্যাকাউন্ট করে নিয়ে তারপর সাইন করলে বেশ ভালো হইতো না? আহ না, এটার প্রয়োজন নাই আপাতত, তবে মাঝে আমরা মাঝে কাজ করব অবশ্যই, মাঝে এটাও মাঝে করছি। ইরোর দেখায় তখন অ্যাকাউন্টের চাই। না, আমার এখানে এরর দেখাচ্ছে এখানে না, দেখাচ্ছে আশা না, করি আপনাদের এখানে আমি দেখাবে না। ইনস্টল করার পর কাজ করছিলাম যখন তখন তারপরে হচ্ছে কিছু পর দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে, মানে সে অ্যাকাউন্টের পিন নাম্বার চাচ্ছে। উম, না এরকম কিছু চাওয়ার কথা না।
এখন দেখেন এখন কাজ করা ঠিক যায় আছে, কিনা, ঠিক আছে? তারপর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, আমি চেক করে দেখবো আসলে কি ঠিক আছে। সমস্যা, ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে, আমরা এখানে আসছি, ঠিক আছে? আমরা ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করব, ঠিক আছে? এটা হলো যে আমাদের একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে? এখন এই এনভায়রনমেন্টে আমাদের আহ, আহ, কারোর ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে আপনি তো পাওয়ার বিআই পারেন, পাওয়ার বিআই কয়টা ভিউ থাকে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করতে পারে কয়টা ভিউ থাকে, আপনি কয়টা বলবেন? বলেন তো দেখি কয়টা হইতে পারে, কয়টা ভিউ 3টা। লেভেল হইতে পারে? 3টা। উম, না, 3টা না, 4টা ভিউ লেভেল, ঠিক আছে? কি কি 4টা স্যার, 4টা হইতে পারে? 4টা। উপরে ইনপুট ডেটা ফ্রম 4টা কি কি এক্সেল, ভিউ এগুলো কি লেভেল ভিউ হইতে পারে? বলতেছেন 4টা? কি? না 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 আচ্ছা, না, এগুলো না। ভিউ হইলো যে আহ, প্রথমটা হলো যে রিপোর্ট ভিউ। প্রথমটা কি? রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউ কি? আমরা আমরা যেটা দেখতেছি এই যে অ্যাড ডাটা টু রিপোর্ট, বা এই যে পেজ 1, পেজ 2, পেজ 3, ঠিক আছে? প্রত্যেকটা পেজে রিপোর্টিং করা, ঠিক আছে? যে আমি কোন একটা গ্রাফ নিয়ে এলাম, আমি যে ভিজুয়াল ভাবে দেখাবো না, এই যে আমি যে গ্রাফ ভিজুয়াল করে দেখাচ্ছি বা ভিজুয়ালাইজেশনের জন্য রাখবো, বা মানুষ যেটা দেখবে আর কি, ইউজার ফাংশনালিটি যেগুলোতে থাকবে, এটা কি? এটা একটা রিপোর্ট ভিউ পেজ। জি। ক্লিয়ার বিষয়টা? আমি বুঝতে পারছি। ওকে, নেক্সট হলো হচ্ছে টেবিল ভিউ। টেবিল ভিউ হলো যে আমি যখন কোন একটা ডেটাকে যখন আমি এখানে স্টোর করব, ক্লিন করব, ট্রান্সফরমেশন করব, দেন আমার এখানে পিসিতে যখন এটাকে আপডেট করব, ফাইলটা যখন আপডেট হবে, দেন আমরা টেবিল ভিউতে গেলে ডাটাগুলো দেখবো, ঠিক আছে? এটা হলো আমাদের টেবিল ভিউ, ঠিক আছে? সেকেন্ড ভিউ। এবং থার্ড নাম্বারটা হলো যে মডেল ভিউ। মডেল ভিউর কাজ হলো যে ডেটা মডেলিং করা। আমার যদি মাল্টিপল শিট থাকে, আমার যদি মাল্টিপল টেবিলস থাকে, এবং একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কানেকশন করা, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আমরা মডেল ভিউতে করে থাকি। দেন লাস্ট ভার্সন হলো যে কি ডেক্স ভিউ, ঠিক আছে? ডেক্স এর ফুল ফর্ম হলো যে ডেটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেক্স এর অ্যানালাইসিস ফুল ফর্ম কি? এক্সপ্রেশন। ডেটা, হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন বা ডেটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যে কোনো একটা বললে হয়, ঠিক আছে? তো এই 4টা ভিউ নিয়ে আমাদের পুরো পাওয়ার বিআই গঠিত, বা আমরা যাই কাজ করি না কেন এই 4টা দিয়ে আমরা কাজ করে থাকি, ঠিক আছে? এখন আমাদের আমরা একটু ডেটা আসি, যে আমাদের এখানে কি ধরনের ডেটা আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি, ডাটা কিভাবে কানেক্ট করতে হয়, ঠিক আছে? তো আমরা রিপোর্ট ভিউতে যাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে? আমি পেজ 2 ডিলিট করি, পেজ 3 ডিলিট করি, ঠিক আছে? ওকে, আমরা গেট ডাটায় যেয়ে দেখেন, আমি যদি মোর অপশনে যাই, ঠিক আছে? মোর অপশনে যাই, তাহলে দেখবেন অল অপশনে আপনি সবগুলো দেখতে পারবেন, বা আমাদের সার্ভিস গুলো দেখতে পারবেন। আমরা কত ধরনের ডাটা আমরা সাধারণত আমাদের এখানে এক্সট্রাক্ট করি। আমরা 3, 4, 5, 6, 7 ধরনের ডেটা এক্সট্রাক্ট, আমরা ডাটা এক্সট্রাক্ট করতে পারি। কি কি? ফাইল, ডেটাবেস, মাইক্রোসফট ফ্যাব্রিক, পাওয়ার প্ল্যাটফর্ম, আজুর, অনলাইন সার্ভিসেস এবং আদার্স। আমরা প্রত্যেকটা একটু এক্সপ্লোর করার ট্রাই করি, ঠিক আছে? আসলে ফাইল বলতে আমরা কি বুঝাচ্ছি? ফাইল বলতে এক্সেল, সিএসভি, সিমিলার টু এক্সেল, এক্সএমএল, ঠিক আছে, জেসন কোড, আবার ইভেন যদি ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডারের ক্ষেত্রে একটু আলাদা, আমি ফোল্ডারটা কিভাবে, ফোল্ডারটা কি জন্য একটু ডিফারেন্ট এটা আমি আপনাদেরকে বলবো। ফোল্ডারে কিছু ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে? তারপর পিডিএফ, তারপরে পাওয়ারপয়েন্ট আর শেয়ার পয়েন্ট ফোল্ডার, ঠিক আছে? তো এই হলো যে আমাদের ফাইল ভার্সনের যতগুলো আমরা কানেক্ট করতে পারি, ঠিক আছে? মানে ওয়ার্ল্ডে এইগুলো আসলে, এর থেকে বেশি ফাইল আর কিছু নাই, ঠিক আছে? কয়েকদিন পরে হয়তো নতুন আপডেট আসবে, ওয়ার্ডের ফাইলকে আমরা কানেক্ট করতে পারবো, ঠিক আছে? তো ওইটা ছাড়া বাকি কোনো কিছু বাকি নাই আশা করি, ঠিক আছে? তারপরে আছে ডাটাবেস ফাইল, ঠিক আছে? তো ডাটাবেসে ওয়ার্ল্ডে যত ধরনের ডাটাবেস এক্সিস্ট করে, ইনক্লুডিং কি, ইনক্লুডিং বলেন তো কি, ইনক্লুডিং সবচেয়ে বড় এসকিউএল ডাটাবেস কি নাকি, হইতে পারে? নাকি অ্যাক্সেস? না, এসকিউএল তো একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইটস এ নট টুল, ঠিক আছে? আহ সবচেয়ে বড় বিগ ডেটা টুল যেগুলো আছে এগুলো আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এটা একটা এক্সাম্পল, একটু নিচের দিকে যাই, এই যে অলরেডি ডেটা ব্রিক্স দেখতেছেন, আবার আজুর ভার্সনের ডেটা ব্রিক্স আছে,
বিগ ডাটা নিয়ে যারা কাজ করে। তারপরে তারপরে আর কোনটা কোনটা আছে, এই যে অ্যামাজন অ্যাথেনা আছে, তারপর স্নোফ্লেক আছে, তারপরে গুগল বিগ কোয়েরি আছে, ঠিক আছে। তারপর স্যাপ হানা আছে, এসএপি হানা যেটা, এসএপি হানা মোস্টলি বোধহয় এই ফ্যাক্টরি এন্ডে যারা থাকেন তারা বেশি ইউজ করে থাকেন, ঠিক আছে। তারপরে পোস্টগ্রেসকিউএল, মাইএসকিউএল, ঠিক আছে, টেরাডাটা, ঠিক আছে, ওরাকল, ঠিক আছে। যারা ব্যাংকে কাজ করে থাকেন, ভাইয়া যিনি এইচএসবিসি তে কাজ করবেন, আপনি দেখবেন যে আপনি নিজে হয়তোবা জানেন, হয়তোবা যে ওখানকার রাইট, হ্যাঁ, ডাটাবেসটা ওরাকল। পুরোটাই ওরাকল দিয়ে কমপ্লিট করা, ঠিক আছে। তো আপনি চাইলে ওরাকলের সাথে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে, ব্যাংকের সাথে, ঠিক আছে। ব্যাংকের কমপ্লিট ডাটা সেট আপনার হাতে চলে আসবে, ঠিক আছে। তারপর এসকিউএল অ্যানালাইসিস, যারা সফটওয়্যার ফার্মে কাজ করে থাকেন, ম্যাক্সিমামই তারা মাইক্রোসফট এসকিউএল সার্ভার নিয়ে কাজ করে থাকেন, তারা এটার সাথে বা এসকিউএল সার্ভার ডাটাবেসের সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ওয়ার্ল্ডে যত ধরনের ডেটাবেস আছে, ইনক্লুডিং বিগ ডাটা থেকে শুরু করে সবকিছু এখানে কানেক্ট করার মতো অপশন আছে, ঠিক আছে। নেক্সট আছে মাইক্রোসফট ফ্যাব্রিক। মাইক্রোসফট ফ্যাব্রিক খুবই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো মাইক্রোসফট ফ্যাব্রিকের এই যে পাওয়ার বি সিমান্টিক মডেল, যেটার কথা আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে, ডেটা ফ্লোস, ঠিক আছে, ডেটা মার্স, ওয়্যার হাউসেস, যে কোনো ধরনের যে কোনো ধরনের বিগ বিগ ওয়্যার হাউসেস, মাইক্রোসফটের যে ওয়্যার হাউস গুলো আছে, মাইক্রোসফট ফেব্রিকের যে ওয়্যার হাউস গুলো যারা ব্যবহার করে থাকেন, তারা এগুলো ব্যবহার করতে পারেন। খুবই পপুলার লেক হাউস। কে কিউএল টা সম্পর্কে আমি খুব একটা বেশি জানা নাই আমার। তারপরে ডিরেক্টলি এসকিউএল ডাটাবেজ আছে, ঠিক আছে, মাইক্রোসফটের এসকিউএল ডাটাবেজ আর কি। তারপরে আসি, এটা মনে হয় মাইস্কুয়েল লাইট, এই ধরনের কিছু একটা টুল আছে, ঠিক আছে, ওইটা মনে হয় এটা, ঠিক আছে। তারপরে পাওয়ার প্ল্যাটফর্ম, ওই যে যেটা পাওয়ার প্ল্যাটফর্মের ভিতরে আবার পাওয়ার বিআই ডাটা ফ্লো আছে, কমন ডাটা সার্ভিস, এটা সম্পর্কে যায় না, বাট ডাটা বার্স খুবই পপুলার। কেউ যদি ডাটা বার্স কানেক্ট করতে চান বা ডাটা ফ্লোজ কানেকশন করতে চান, কানেক্ট করতে পারেন। আজুরের সব ধরনের কানেকশন গুলো হবে, যেহেতু এটা একটা মাইক্রোসফটের প্রোডাক্ট। মাইক্রোসফটের আজুরটাও কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্ট। তো মাইক্রোসফট আজুরের কোনো সার্ভিস দিবে না এরকম কি হইতে পারে? অবশ্যই না, ঠিক আছে। তো এখানে যত ধরনের মাইক্রোসফটের টুলস আছে সবগুলো কানেক্ট করতে হবে। এদের ভিতর সবচেয়ে পপুলার হলো যে আজুর এসকিউএল ডাটাবেস, আজুর ডেটাবেস ফর পোস্টগ্রেসকিউএল, ঠিক আছে। তারপর আজুর সিনাপসিস অ্যানালিটিক্স এসকিউএল, ঠিক আছে। তারপরে আজুর অ্যানালাইসিস সার্ভিস ডাটাবেস সেট। তারপরে এখানে আরেকটা থাকার কথা, এই যে মাইক্রোসফট আজুর ডেটা ম্যানেজার, ঠিক আছে। তারপরে আজুর কসমস, ঠিক আছে। এগুলো খুবই খুবই পপুলার সার্ভিস। তারপর আমরা একটু অনলাইন সার্ভিসে আসি। অনলাইন সার্ভিস হলো যে শেয়ার পয়েন্ট, এই সেলস ফোর্স, ঠিক আছে, যারা সেলস ফোর্স নিয়ে কাজ করে থাকেন তারা আজুর ডেভঅপস এর সাথে কানেক্ট করতে পারবেন। তারপরে ডাইনামিক 365 এর সাথে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। লিঙ্কডইনে যে সেলস নেভিগেটর আছে না, ওইটার সাথে আপনি কানেক্ট করে নিতে পারবেন নিজের, ঠিক আছে, লিঙ্কডইনের সাথে। তারপরে আর কি হইতে পারে পপুলার, হেক্সাগন পিপিএম, স্মার্ট এপিআই আছে, লিপ আছে, ঠিক আছে। তো এগুলো বেশি। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যারা মাইক্রোসফট PL300 এক্সাম দিতে চায়, তারা একটু আজুর নিয়ে একটু বেশি স্টাডি করবেন, ঠিক আছে। আজুর থেকে বেশি কোয়েশ্চেন করা হয়। আমরা একটু আদার্সে যাই। আদার্সে দেখবেন যে ওই যে অনেকে, আপনার তো হয়তো নাম শুনছেন ওয়েব স্ক্র্যাপিং, নাম শুনছেন না, অনেকে এখান থেকে টাকা ইনকাম করছে বলতেছে আর কি, নাকি? তো আপনারা চাইলে আমাদের এখানে ওয়েব স্ক্র্যাপিং এর অপশন আছে, ঠিক আছে। ওয়েব সার্ভিসের মাধ্যমে ডেটাকে কি করা, স্ক্র্যাপ করা, ঠিক আছে, ডেটাকে নিয়ে আসা। তো ওয়েব স্ক্র্যাপিং আছে। এগুলো তো এক একটা সার্ভিস, এই যে আর স্ক্রিপ্ট, পাইথন স্ক্রিপ্ট দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এই ধরনের নানা ধরনের ওয়ার্ল্ডে যত ধরনের ডাটাবেস রিলেটেড কাজ আছে, ব্ল্যাঙ্ক কোয়েরি নিয়ে আমরা কাজ করব, নো ইস্যুস, ঠিক আছে, ব্ল্যাঙ্ক কোয়েরি আছে, ঠিক আছে। তো ওয়ার্ল্ডে যত ধরনের অ্যানালাইসিস করা যায় বা যত ধরনের অ্যানালাইসিস করার জন্য ডেটা কানেকশন করা যায় সবগুলো করতে পারবেন, ঠিক আছে। তো যারা এপিআই নিয়ে কানেক্ট করতে চান না, তারা আসলে ওয়েবের মাধ্যমে কানেক্ট করবেন, ঠিক আছে, ওয়েবের মাধ্যমে কানেক্টটা করবেন। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি আমরা কি কি কানেক্ট করতে পারবো। এখন আসি, আহ, আজকের একটু থিওরিটিক্যাল বেশি হয়ে যাচ্ছে নাকি, সেকেন্ড ক্লাস থেকে হোপফুলি একটু প্র্যাকটিক্যাল হবে। আমরা আসলে থিওরিটা একটু জানাটা খুবই প্রয়োজন, যে জিনিসগুলো আসলে না জানলে হয় না, ঠিক আছে। থিওরি তো শুনলেই তো এখন ভয় আসি লাগে, হইলো যে মনে হয় যে অনেক কঠিন। থিওরি, এই যে থিওরি এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, নো ইস্যুস। ওকে, আমরা এখন আসি যে উম, আর কি করানো যায়, গেট ডেটা, পাওয়ার বিআই সবকিছু হইলো। আহ, আর কি করানো যায় থিওরিটিক্যাল, আর কি আছে।
এই তো মোটামুটি এগুলোই। আমি আরেকটু গল্পের আকারে আরো দুটো একটু মডেল পড়াইতে চাই। এগুলো আশা করি ডাটা ইঞ্জিনিয়ারিং এও পড়াই সবাই, জাস্ট কনসেপ্ট গুলো আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো জানা খুবই জরুরি। তো এটার ভিতরে একটা হলো যে স্নোফ্লেক স্কিমা, ঠিক আছে? স্নোফ্লেক স্কিমা, আসলে হোয়াট ইজ স্নোফ্লেক স্কিমা? তারপর এটার একটা আরেকটা ভার্সন আছে যেটা হলো যে স্টার স্কিমা। তো দুইটার ভিতরে কি পার্থক্য আমরা একটু জানার চেষ্টা করবো, ঠিক আছে? আমি আগে জাস্ট স্নোফ্লেক ডায়াগ্রামটা দেখে আপনাকে। তো এটা হলো যে আমাদের স্নোফ্লেক ডায়াগ্রাম, তাই না? সবাই তো এটা সম্পর্কে পরিচয় পরিচয় আছে নাকি? কেউ কি স্নোফ্লেক সম্পর্কে জানে না? আহ, স্নোফ্লেক কি? বরফের, যখন বরফের আস্তরণ নাকি, বরফের আস্তরণ গুলো যখন একটু বেশি ঠান্ডা হয়ে যায় আটলান্টিক মহাদেশের দিকে, যেদিকে বেশি থাকে আর কি, হ্যাঁ, তখন বাতাসে এ ধরনের কিছু স্নোফ্লেক উড়ে নাকি? তাই তো, এটাই তো জি নাকি? জি জি। তো এখন এখন আমরা ধরেন যে আমাদের একটা বিজনেস, আহ, যেটা আমরা পুরো বিজনেসটাকে আমরা পাওয়ার বিআই কানেক্ট করতে চাই, বা পুরো বিজনেসটাকে আমরা পাওয়ার বিআই নিয়ে আসতে চাই। তো ডেটাবেস গুলোকে আমরা যে কানেকশন গুলো করব, ডেটাবেস তো একটা থাকবে, বা ডেটাবেসের আন্ডারে মাল্টিপল টেবিলস থাকতে পারে। ডেটাবেসের আন্ডারে কি থাকতে পারে? মাল্টিপল টেবিলস থাকতে পারে। এখন এই মাল্টিপল টেবিলস গুলো যখন আমরা কানেক্ট করব, এখন এই কানেক্টটা করার পরে এটার নেচারটা এইডার স্নোফ্লেকের মতো হয়, আর এইডার স্টার স্কিমার মতো হয়। এখন আমরা সেজন্য স্নোফ্লেক স্কিমার কনসেপ্টটা পড়বো। সেকেন্ডলি আমরা পড়বো কোনটা? স্টার স্কিমার সম্পর্কে। এই দুটো সম্পর্কে যারা ফ্রেশার তাদের বেশি জানা জরুরি, কারণ ইন্টারভিউতে কোয়েশন করা হয়, ঠিক আছে? ইন্টারভিউতে এই কোয়েশন গুলো থাকে, ঠিক আছে? তো প্রথম কোয়েশনটা হলো যে স্নোফ্লেক স্কিমায় এক স্নোফ্লেক স্কিমা এবং স্টার স্কিমা এই দুটোতেই আমাদের একটা সেন্টার পয়েন্ট থাকে। এখানে যেরকম একটা সেন্টার পয়েন্ট আছে না, ঠিক এরকম একটা সেন্টার পয়েন্ট থাকে, মানে একটা সেন্টার টেবিল থাকে, ঠিক আছে? যে টেবিলটার সাথে সব ধরনের টেবিলগুলো কানেক্ট হয়। কি হয়? এমন একটা টেবিল থাকে যে টেবিলটার সাথে সব ধরনের টেবিলগুলো কানেক্ট হয়। তো ওই টেবিলের নামটা কি দেওয়া হয়? কেউ বলতে পারবেন ওই টেবিলের নাম কি দেওয়া হয়? এখানে এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছে, তারপর এমআইএস নিয়ে কাজ করছে এই ধরনের মানুষ আছেন, আপনারা কি জানেন? আহ, এমন একটা টেবিল থাকে যে টেবিলটা আসলে সব ধরনের টেবিলের সাথে কানেক্ট করা থাকে, এবং ওই টেবিলটা কি হয়ে থাকে? ওই টেবিলের নাম কি দেওয়া হয়? কেউ জানেন ওই টেবিলের নাম? ওই টেবিলটার নাম হলো যে ফ্যাক্ট টেবিল, ঠিক আছে? ফ্যাক্ট টেবিল, ঠিক আছে? সে ধরেন যে এই ফ্যাক্ট টেবিলটার সাথে আমার আরেকটা টেবিল কানেক্টেড, এই টেবিলের সাথে আরেকটা টেবিল কানেক্টেড, ঠিক আছে? এই টেবিলটার সাথে একটা টেবিল কানেক্টেড। এখন এই তিনটা টেবিল একটা টেবিলের একটা মেইন টেবিলের সাথে কানেক্টেড, এটা হলো যে আমাদের মেইন টেবিল। তো মেইন টেবিলের নামটা কি? মেইন টেবিলের নাম হলো ফ্যাক্ট টেবিল, ঠিক আছে? ফ্যাক্ট ডাইমেনশনাল টেবিল, ঠিক আছে? এখন why it is a fact table, or how can we connect these tables each other? আমরা এটাকে কিভাবে আসলে কানেকশন করেছি? যখন কানেকশনের বিষয় আছে তখন আমাদের চার ধরনের রিলেশন নিয়ে কথা বলা যায়। কয় ধরনের রিলেশন? চার ধরনের। তাই বলে কিন্তু চারটা বউ বিয়ে করতে হবে এরকম কোনো বিষয় না, ঠিক আছে? জাস্ট চারটা রিলেশনের কথা বলছি, এরকম কিছু কি না, এরকম কিছু না, ঠিক আছে? তো রিলেশন আসলে চার ধরনের হয়, ঠিক আছে? তো এটা আসলে আপনারা অনেকে হয়তো বা যার যার লাইফের সাথে হয়তো বা মিলাইতেও পারেন, ঠিক আছে? যদি মিলে যায় কিছু করার নাই, ঠিক আছে? তো চার ধরনের রিলেশন হয়। একটা হলো যে ওয়ান টু ওয়ান, ঠিক আছে? আমি শুধুমাত্র তার সাথে রিলেশন রাখবো আর কারোর সাথে রিলেশন রাখবো না, ঠিক আছে? এটা হলো যে ওয়ান টু ওয়ান রিলেশন। তাই বলে কি তার সাথে কি বাবা মায়ের রিলেশন নাই? অবশ্যই বাবা মায়ের রিলেশন আছে, ঠিক আছে? ঠিক আছে, তো এই ধরনের অ্যাসোসিয়েট তো রিলেশন গুলো থাকবে। বাট এই টেবিলের সাথে এই টেবিলের যদি কানেকশন করতে চাই, আমি শুধুমাত্র তার সাথে ওয়ান টু ওয়ান রিলেশন করব, ঠিক আছে? তো এটা এক ধরনের রিলেশন আছে। তারপরটা হলো যে ওয়ান টু মেনি, ঠিক আছে? ওয়ান টু মেনি রিলেশন, ঠিক আছে? এই ধরনের রিলেশনও হইতে পারে, ঠিক আছে? আরেকটা রিলেশন আছে মেনি টু ওয়ান, আরেকটা আছে মেনি টু মেনি, ঠিক আছে? যেটাকে আমরা ফেসবুকে আমরা অনেকে সো কল অনেকে লিখেন, দেখবেন যে ওপেন রিলেশনশিপ নাকি, ঠিক আছে? তো এই ধরনের অনেকে লিখে। তো এই ধরনের কিছু হলো যে একটা মেনি টু মেনি রিলেশন, ঠিক আছে? তো এখন
এই প্রত্যেকটার ভিতরে কি পার্থক্য? এই যে এই দুটা টেবিল যে আমি কানেক্ট করবো বা কোনো একটা টেবিলের সাথে একটা টেবিলকে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে কিভাবে কানেক্ট করতে হবে বলেন তো দেখি, কারো কি কোনো ধারণা আছে কিভাবে কানেক্ট করতে হয় বা কানেক্ট করার কি কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, কি হইতে পারে আসলে? এনিওয়ান, কারো কি কোনো ধারণা? প্রাইমারি কিটা এটা একটা টেবিল, এটা একটা টেবিল, দুইটা টেবিলের ভিতরে আমি কানেক্ট করতে চাচ্ছি। তার মানে কি কোনো না কোনো একটা তো কোনো না কোনো একটা এমন একটা টেবিল বা এমন একটা কলাম থাকতে হবে যেটা ওই টেবিলের সাথে অ্যাডজাস্টেবল নাকি, জি এ ধরনের কিছু একটা থাকতে হবে। তো ইউনিক কি এটাকে আমরা বলে থাকি বা ইউনিক কি। প্রাইমারি কি, আরেকটা হলো যে করেন কি? ফরেন কি। রাইট। ঠিক আছে, ওকে। এখন পিকে যেটা, পিকে হলো যে প্রাইমারি কি আর কি, হ্যাঁ। তো এই প্রাইমারি কি, ফর এক্সাম্পল আপনার ন্যাশনাল আইডি এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কি বাংলাদেশে আর কারোর কি হইতে পারে? যেমন আমার কি না ওই নাম্বারটা নো, হইতে পারে? ওই নাম্বারটা হইতে পারে না। কেন হইতে পারে প্রাইমারি না? কারণ মানুষ হিসেবে আপনি একাই একজন, ঠিক আছে, আপনি একজন, ইউনিক ঠিক আছে, আপনি আইডেন্টিফায়ার। দুইজন হইতে পারেন না। ইভেন, হ্যাঁ, ইউনিক আইডেন্টিফায়ার। তার মানে কি প্রাইমারি কি এর ক্যারেক্টারিস্টিক্স কি? প্রাইমারি কি এর ক্যারেক্টারিস্টিক হলো যে ইউনিক আইডেন্টিফায়ার, ঠিক আছে। এখন এই ইউনিক আইডেন্টিফায়ার সে তো এই এনআইডি কার্ড দিয়ে ভোট দেয়, তাই না? এনআইডি কার্ড দিয়ে কি দেয়? ভোট দেয়। এই এনআইডি কার্ড দিয়ে সে কি করে? সে এনআইডি কার্ড দিয়ে আবার কি করতে পারে? ব্যাংকে ধরেন যে সে ই রিটার্ন রিটার্নও জমা দেয়, রিটার্ন জমা দেয়। আবার সে এই এই এনআইডি কার্ড দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে জি পারে, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলতে পারে। আবার সে যদি কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সরকারি জবে, তার এই এনআইডি কার্ডটা লাগে, ঠিক আছে। এটা কি লাগবে? গভর্নমেন্ট জব, ঠিক আছে, গভর্নমেন্ট জব। আবার কেউ যদি এই বেসরকারি ব্যাংকেও বা বেসরকারি খাতেও যদি জয়েন করতে চায়, বেসরকারি কোনো কোম্পানিতে, তাহলেও তার জি এনআইডি কার্ড জমা দিতে হয় নাকি? তো আমাদের এই যে এই জায়গায় অনেকগুলো জায়গায় উনার এনআইডি কার্ডের নাম্বারটা খুঁজে পাবে, তাই না? প্রত্যেকটা জায়গায় দুইবার তিনবার ডুপ্লিকেট হয়ে যাচ্ছে না? আমি যদি সব কাজগুলোকে যদি একসাথে করি, একই নাম্বার আমার কোন জায়গায় কোন জায়গায় আছে, এই 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 জায়গায় আছে নাকি? তার মানে কি এটা তো একটার সাথে আরেকটা ডুপ্লিকেট হয়েছে, জি। তাই না? তো এই ডুপ্লিকেশনটা এটা হলো যে কি ফরেন কি এর মাধ্যমে। কারণ কি আমার এই যদি আমার মেন কার্ডটা হলো যে কোথায় থাকার কথা, মেন কার্ডের নাম্বারটা স্টোর হয় প্রাইমারি কিতে কোথায়? আমাদের আমাদের এটা ধরেন যে হ্যাঁ প্রাইমারি কি বুঝলাম, এটা একটা প্রাইমারি কি, বাট এটা কোনো একটা নির্বাচন অফিসে অফিসে থাকে নাকি, নির্বাচন অফিসে এই এনআইডি কার্ডের নাম্বারটা সংরক্ষিত থাকে কার জন্য? ওই পার্সনটার জন্য নাকি, ওই পার্সনটার জন্য সংরক্ষিত থাকে। বাট এটা যে এই জায়গায় যাচ্ছে, এই জায়গায় যাচ্ছে, এই জায়গায় আছে, আবার এই জায়গায় কানেকশন করা আছে, এদের প্রত্যেকরে এদের প্রত্যেকে এক একটা করে টেবিল বা এক একটা করে টেবিল মেনটেন করে, ঠিক আছে। এরা প্রত্যেকে এক একটা করে কি টেবিল মেনটেন করে? এক একটা করে টেবিল মেনটেন করে, এবং প্রত্যেকটা টেবিলে এই আইডি নাম্বারটা এখানে আছে। তার মানে এই আইডি নাম্বারটা কিন্তু ওনারা করে না, ওনাদের এখানে স্টোর করা আছে শুধুমাত্র আপনার সাথে কানেক্ট করার জন্য, অ্যাজ এ হিউম্যান হিসেবে আপনি যে বাংলাদেশের নাগরিক আপনার সাথে কানেক্ট করার জন্য নাকি। যদি এটার সাথে ওনাদের কানেকশন ব্লক হয়ে যায়, যেটা 5 বছর আগে বা 3-4 বছর আগে যেরকম ছিল, যে অনেকে ভোট দিতে পারে নাই, ঠিক আছে, অনেকের ভোট অনেকে চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে, তো একজনের সাথে আরেকজনের কানেকশনটা যদি ব্লক হয়ে যেত, তাহলে কি, তাহলে একটা অসামঞ্জস্যতা শুরু হয়ে যেত, ঠিক আছে। তো এই জায়গায় যে এটা আছে এটা হলো যে কি ফরেন কি। তো আমি আরেকটা এক্সাম্পল হইলো যে সে ধরেন যে লুৎফর রহমান ভাই, উনি ওনার বাসায় অবস্থান করতেছে এখন, তাই না? উনি ওনার বাসায় কি প্রাইমারি মেম্বার না, প্রধান মেম্বার না উনি ওনার বাসায়? তো উনি ওনার বাসায় প্রধান মেম্বার, প্রাইমারি কি। এখন আহ উনি যদি এখন যদি ধরেন যে উনার অফিসে যায়, সে ধরেন যে উনার অফিসে গেল, এখন উনার অফিসে দেখেন যে অ্যাকাউন্টস অফিসে উনার একটা আইডি আছে, আবার ধরেন যে এইচআর অফিসে একটা আইডি আছে, আবার ধরেন যে উনি যে ইউনিটে কাজ করে ওই ইউনিট একটা আইডি ইউজ করে, তাই না?
তো উনি যে যে জায়গায় যাচ্ছে, উনি যে ব্যাংকে গেছে, ঠিক আছে, ওইখানে উনি কি, উনি ওখানে ফরেন কি। আবার যদি আমি ব্যাংকের কথাই বাদ দিই, ধরেন যে উনি ওনার বাসায় প্রাইমারি মেম্বার, উনি একজন আত্মীয়ের বাসায় গেছে, ওই আত্মীয়ের বাসায় তো উনি বেশিক্ষণ থাকতে পারবে না, বা উনি ওনার যে আত্মীয়ের বাসায় গেছে, ওই আত্মীয়ের সাথে কি কানেকশন, একটা রক্তের সম্পর্ক নাকি। তো ওই রক্তের সম্পর্কটা কিসের মাধ্যমে হয়, এটা আমাদের উনার সাথে উনার একটা কি বলে যে আত্মীয়তার একটা বন্ধন, বা কোনো না কোনো ভাবে একটা আত্মীয়তা হয়েছে নাকি। তো আত্মীয়তা যেটা হয়েছে এটাকে আপনি ফরেন কি, আপনি ওইখানে গেছেন ফরেন কি, ওইখান থেকে যদি আবার চলে আসেন আপনি আপনার জায়গায় আছেন, তার মানে কি আপনি প্রাইমারি কি। আবার আপনি যদি, আমি আরেকটা যদি রিয়েলিস্টিক আরেকটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল যদি আমি যদি বলি যে আপনি বাংলাদেশে এখন বাস করতেছেন, বাংলাদেশের পাসপোর্ট দাঁড়িয়ে আপনার পাসপোর্টের একটা নাম্বার, ঠিক আছে। এখন এই পাসপোর্টটা নিয়ে যদি বাংলাদেশের বাইরে যান, অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়ার কান্ট্রির ওদের কাছে আপনি কি, বা আপনার পাসপোর্টটা কি, বলেন তো দেখি আপনার পাসপোর্টটা কি ফরেন। ওইখানে। ওইখানে আপনার পাসপোর্টটা ফরেন পাসপোর্ট নাকি, ফরেন পাসপোর্টই তো নাকি। তো আবার বাংলাদেশে যদি আসেন, তাহলে বাংলাদেশে এটা কি, বাংলাদেশি পাসপোর্ট এটা আপনার এখানে, ঠিক আছে। আপনার এখানে নিজের এটা ওন কান্ট্রি পাসপোর্ট এটা। তো আপনি যখন বাইরের দেশে যাচ্ছেন, আবার বাইরের দেশে যাওয়ার সময় আপনি যখন ওদের এয়ারপোর্টটা যখন ট্যাগ করতেছেন, বা ওদের এয়ারপোর্টটা ভিতরে এন্ট্রি করতেছেন, দেশে এন্ট্রি করতেছেন, তখন কিন্তু একটা আইডি যুক্ত হয়। আবার আসার সময় আরেকবার আপনার পাসপোর্টটা দেখাইতে হয়, ওইখানে আরেকবার এন্ট্রিটা যুক্ত হয় নাকি। তো এখানে কিন্তু দুইবার আপনার এন্ট্রি হয়েছে, মানে দুইবার আপনার ডাটাটা এন্ট্রি হয়েছে। বাট আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে কিন্তু আপনার একটাই এন্ট্রি থাকবে, ওটা কি পাসপোর্ট অফিসে, ঠিক আছে, যেটা থাকে। বাট বাকি জায়গায় তো আপনার অনেকগুলো কানেকশন থাকবে নাকি। বাংলাদেশ এয়ারপোর্টও হয়তো বা আপনার নামে দুইবার কানেকশনটা রাখবে, ঠিক আছে। ওই জায়গায় যে যে জায়গায় আপনার নামে কানেকশন গুলো থাকবে, এগুলো সবগুলো কি ফরেন কি হিসেবে আছে, ঠিক আছে। তো আমাদের এখানে, আমাদের এই স্কিমাতে এমন একটা ফ্যাক্ট টেবিল, যেটা ধরেন যে পাসপোর্ট অফিসের মতো বা নির্বাচনী অফিসের মতো যারা ডেটা স্টোর করে রাখে, যেটা আসলে ডেটাকে কানেকশন করায়, ঠিক আছে। তো ওই টেবিল, ওই একটা টেবিল মাঝখানে যেটা সেন্ট্রাল টেবিল থাকে, ওইটাকে বলা হয় ফ্যাক্ট টেবিল। এবং ওই টেবিলের সাথে কিছু অ্যাসোসিয়েট টেবিল থাকে, অ্যাসোসিয়েট টেবিল, এবং ওই অ্যাসোসিয়েট টেবিলের সাথে আরো টেবিল থাকে। ফর এক্সাম্পল আমি যদি বলি, ঠিক আছে, ফর এক্সাম্পল এটা তো স্নোফ্লেক স্কিমা বললাম, এই স্নোফ্লেক স্কিমার সাথে ধরেন যে আমার টেবিল আর একটা কানেক্ট হলো, এই টেবিলটাও কানেক্ট হলো, এই টেবিলটাই কানেক্ট হলো। বাট এই টেবিলের সাথে যদি আরেকটা টেবিল থাকে, এই টেবিলের সাথে আরেকটা টেবিল থাকে, এই টেবিলের সাথে যদি আরেকটা টেবিল থাকে, এই টেবিলের সাথে আরেকটা টেবিল থাকলো। তো এই ধরনের যখন শাখা প্রশাখা থাকে, তখন এটাকে আমরা কি বলে থাকি, স্নোফ্লেক স্কিমা, ঠিক আছে। এখন তাহলে স্টার স্কিমা কি, স্টার স্কিমা কি হইতে পারে বলেন তো দেখি, কার কি ধারণা স্টার স্কিমাতে কি হইতে পারে। স্টার স্কিমাতে হইলো যে কি, আমার একটা ফ্যাক্ট টেবিল থাকবে, এবং ওই ফ্যাক্ট টেবিলের সাথে আমার বিভিন্ন ধরনের টেবিল কানেকশন থাকবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের টেবিল কানেকশন থাকবে। বাট এই টেবিলগুলোর এই ধরনের কোনো শাখা থাকবে প্রশাখা না। কি থাকবে না, ঠিক আছে। দ্যাটস অল, এই দুইটা পার্থক্য। এখন আমরা তাহলে একটু থিওরিতে যাই, যে আসলে স্নোফ্লেক স্কিমা কি। ওকে, চ্যাট জিপিটি আমাকে কি দেয় আমি একটু দেখি। স্নোফ্লেক কমনলি রেফার্স টু আইডেন্টিফাই, এত কিছু কি পড়া যাবে, জাস্ট ডেফিনিশন পড়ি আমরা, ঠিক আছে। এত কিছু না পড়ে, এটা কই চলে আসছে। ওকে, এখানে স্নোফ্লেক স্কিমা কি বলতেছে, a snowflake schema is a data warehouse design that intends the star schema by normalizing dimension table, breaking them into multiple related table। মানে স্টার স্কিমাকে নরমালাইজ করে এই ডাইমেনশন টেবিলগুলো মাল্টিপল রিলেটেড টেবিলের সাথে আসলে কানেক্ট হয়। আমি যদি মোরওভার আরেকটু সুন্দরভাবে যদি যাই, ঠিক আছে। তো এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে হলো যে a snowflake schema is a data warehouse modeling technique
where dimension tables are normalized into multiple related subtables. এখন বলেন তো ডাইমেনশন টেবিল কোনগুলা? ডাইমেনশন টেবিল বলতে আসলে সবগুলোকে বোঝাচ্ছে। এটাও কিন্তু ডাইমেনশন টেবিল, এটাও ডাইমেনশন টেবিল, এটাও ডাইমেনশন টেবিল, এটাও ডাইমেনশন টেবিল। But the central one is a special Fact. category name, which is name is a fact table. ঠিক আছে? এবং এই স্টার স্কিমা আপনাকে যখন ডাইমেনশনাল টেবিল বলবে ধরে নেবেন যে ইটস এ টেবিল, জাস্ট এ টেবিল। ঠিক আছে? তো এই স্নোফ্লেক স্কিমা ইজ এ ডাটা ওয়্যারহাউসিং মডেল টেকনিক where dimension table are normalized into multiple related sub tables. মানে কি? মানে আমার এগুলো সবগুলো টেবিলস না, ডাইমেনশনাল টেবিল, এবং এগুলোর সাথে সাব টেবিল থাকবে। তো যদি সাব টেবিল থাকে ওটা কি আমার স্নোফ্লেক স্কিমা। দেন আমরা আসি এখন স্টার স্কিমা। Star schema is a data modeling designed for data warehouses featuring a central fact table. এটারও fact table আছে, no issues. Connecting directly in a surrounding dimension tables. Dimension table এর সাথে এটা কানেকশন থাকে। ঠিক আছে? Resembling star to enable fast, simple and efficient analytics. এখন আসি, a star schema organizes data into a central fact table linked to a multiple dimension table, not with the subtables. ঠিক আছে? Multiple dimension tables forming a layout that visually resemble a star. আমরা একটু যাই, দুবার ট্রাই করি এখানে। সো এখানে দেখেন কোনো কিন্তু সাব টেবিল নাই। কোথাও কি লেখা আছে? না, ফর্মিং ভিজুয়ালি না, এতটুকুই তো। রুলস কি? রুলস হলো যে এই অ্যাসোসিয়েট যে ডাইমেনশনাল টেবিল এরা একটা আরেকটার সাথে কানেকশন হতে পারে না। যদি এদের কোনো সাব টেবিল থাকে বা সাব ডাইমেনশনাল টেবিল যুক্ত হয় তাহলে এটা কি হয়ে যাবে? এটা স্টার স্কিমা হয়ে যাবে। ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এখন আমরা কি কোয়েশ্চেন করলে কি পারবো? জি। পারবো সাব না এটা? টেবিল যদি থাকে ভাইয়া তাহলে এটা প্রাইমারি স্নোফ্লেক হবে নাকি স্টার স্কিমা? কি বললেন? ডাইমেনশন টেবিলের সাথে যদি সাব টেবিল যদি থাকে তাহলে টেবিলে এটা স্নোফ্লেক হয়ে যাবে। জি। আপনি আপনি সিম্পলি বলবেন এটা যে আমার যে ফ্যাক্ট টেবিলটা আছে ওই ফ্যাক্ট টেবিলের সাথে যে হ্যাঁ। কানেক্টেড ডাইমেনশনাল টেবিলগুলো আছে ওই টেবিলের যদি কোনো সাব টেবিল থাকে রাইট। তাহলে ইটস এ স্নোফ্লেক স্কিমা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? আর যদি আপনাকে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি বলেন তো দেখি ফ্যাক্ট এই স্টার স্কিমা কি, তাহলে বলবেন যে একটা ফ্যাক্ট টেবিল থাকে এবং ওই ফ্যাক্ট টেবিলের সাথে আমার ডাইমেনশনাল টেবিলগুলো কানেক্টেড থাকে, বা সাব ওই টেবিল থাকে না। ডাইমেনশনাল টেবিলগুলোর কোনো কি থাকবে না, সাব টেবিল থাকবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে। এই জিনিসটা কিন্তু ডাটা ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়। কেউ যদি আসলে ডাটা ইঞ্জিনিয়ারিংটা শুরুতে স্টার্ট করে, মানে শুরুতে যদি স্টার্ট করেন, হ্যাঁ, এই ধরনের কিছু থিওরি ছাড়া যদি স্টার্ট করে না, তাহলে আসলে তারা কোনো গতি পায় না। গতি বলতে আসলে লক্ষ্যবস্তু ছুঁইতে পারে না, যে ধরেন যে কোন দিকে আগাচ্ছে বা কোন দিকে কি করতেছে আসলে জানে না আসলে বিষয়গুলো। ঠিক আছে? এখন আপনারা একটা গতি পাবেন। ঠিক আছে? আমি যখন এক্সেল গুলো কানেক্ট করব, যখন ডাটা মডেলিং করব, মডেলিং করা শেষে আমাদের মডেলটা আসলে কি দাঁড়ালো, আমাদের মডেলটা কি স্নোফ্লেক স্কিমা নাকি স্টার স্কিমা, আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। দেন আপনি যদি ইন্ডাস্ট্রিতে যান, আপনি যদি একটা পাওয়ার বিআই বা আপনি যদি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি কোনো একটা ইন্ডাস্ট্রিতে যান, সবার আগে আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন যে ডাটা মডেলটা যখন চেক করবেন তখন বুঝতে পারবেন যে এটা স্টার স্কিমা নাকি এটা স্নোফ্লেক স্কিমা। তো এটা যদি স্নোফ্লেক স্কিমা হয় তাহলে স্নোফ্লেক স্কিমা মডেলে আপনি যাবেন, আর এটা যদি স্টার স্কিমা হয় তাহলে আপনি স্টার স্কিমার মাধ্যমে আপনি অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন। ওকে, এখন আসি যে আর কি কি আছে। তো এই হলো যে আমাদের একটা ইয়া। এখন আসি আমাদের জাস্ট একটু ছোট করে একটু বলি। ঠিক আছে? যে পাওয়ার বিআই হলো যে আহ, একমাত্র ডাটা অ্যানালাইসিস টুল যার আহ, আলাদা করে একটা আহ, আলাদা করে একটা ইটিএল টুল আছে। ইটিএল এর ফুল ফর্ম কি কেউ জানেন? কেউ বলতে পারবেন ইটিএল এর ফুল ফর্ম কি? এনিওয়ান? ওকে, ইটিএল এর ফুল ফর্ম হলো যে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এন্ড লোড। ঠিক আছে? তো ইটিএল এর যে টুলটা আছে, ইটিএল টুল যেটা আছে পাওয়ার বিআই,
ওটার নামটা হলো যে পাওয়ার কোয়েরি। নাম তো শুনছেন, যারা জি এক্সেল নিয়ে কাজ করেন তারা তো শুনছেন ডেফিনেটলি, নাকি? পাওয়ার কোয়েরি, যেটা এক্সেলেও বিদ্যমান আছে, নাকি? বাট এক্সেলে ওইভাবে কাজ হয় না। বাট আমাদের এখানে পাওয়ার বিআই পাওয়ার কোয়েরি নিয়ে কাজ করে, ঠিক আছে? তো আমাদের এখন আসি যে আহ, একটা অ্যানালাইসিস যদি আমি করতে চাই, বা আমি যদি এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে কোথাও কাজ করি, এজ এ ম্যানেজার বা এজ এ বিজনেস অ্যানালিস্ট বা এজ এ ডেটা অ্যানালিস্ট বা এজ এ ডেটা প্রফেশনাল পারসন বা এজ এ ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে যখন একটা ডেটা দেওয়া হয়, সবার আগে আপনি ওই ডেটাটা নিয়ে কি করবেন? আমাকে কেউ একজন বলেন, কি করবেন আপনারা? ট্রান্সফর্ম করব আই থিঙ্ক, মানে ক্লিন ডাটা ক্লিন ডাটা। করতে হবে। ডেটা ক্লিন করবে একজন বলছে, আর একজন ট্রান্সফর্ম করবেন বলেছেন। আর কেউ কোনো, আর কারো কি কোনো ইয়ে আছে? আরো অন্য কোনো উত্তর আছে? এনিওয়ান? ওকে, এখন আমি বলি, হ্যাঁ, ডাটা নিয়ে আমরা অবশ্যই ট্রান্সফরমেশনে যাব, বাট ইটস নট দি ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপটা খুবই সিম্পল এবং খুবই খুবই জেনেরিক একটা আহ, বিষয়। এটা হলো যে টু আন্ডারস্ট্যান্ড ডেটা। কি? টু আন্ডারস্ট্যান্ড ডেটা মানে আমি যদি একটা ডেটা পাই, ডিরেক্টলি আমি অ্যানালাইসিসে যাব না। আগে আমাকে ডেটার নেচারটা বুঝতে হবে। ডেটাটা কোথায় থেকে আসছে, ডেটাটার বিহাইন্ড দি সিন কি, ডেটার হিস্টোরি কি, আমাকে কি বানাইতে হবে, আমার কি লক্ষ্য, এই ডেটাটা দিয়ে আমি কি করতে চাই, এই জিনিসটা আমার জানতে হবে। ঠিক আছে? ডেটা নিয়ে আমি আহ শুধুমাত্র কাজ করবো এরকম না কিন্তু, হ্যাঁ। ধরেন যে আমার এখানে আমাদের 104 জন স্টাফ আছে। প্রত্যেকের সেলস এর টার্গেট আছে, আবার প্রত্যেকের সেলস এর কালেকশন আছে। এখন এখান থেকে আমি কি বানাইতে পারি বলেন তো দেখি, আমার কি বের করতে পারি আমি এখান থেকে? পারফরমেন্স বের এনিওয়ান? করতে পারি, টার্গেটের এগেইনস্টে তার কত অ্যাচিভমেন্ট, কালেকশন কত হয়েছে। এক্স্যাক্টলি, আমরা অ্যাচিভমেন্ট বের করতে পারি। এই অ্যাচিভমেন্টটা বের করব কিভাবে বলেন তো দেখি? আপনার কোনো জাস্ট একটা জেনেরিক নরমাল আইডিয়া, নরমাল ফর্মুলা বা কোনো কিছু দিয়ে, পাওয়ার বিয়ে দিয়ে ভাবার পার্সেন্টেজ দরকার দিয়ে নেই। টার্গেটের এগেইনস্টে তার কত পার্সেন্ট সে অ্যাচিভ করতে পারছে টার্গেটের কালেকশনের এগেইনস্টে। এগেনস্টে না, হ্যাঁ। কালেকশনের এগেনস্টে। ঠিক আছে? হুম। তার মানে কি, কালেকশন ডিভাইডেড বাই টার্গেট ইকুয়াল টু অ্যাচিভমেন্ট। তো এই যে এই জিনিসটা আপনার কাছে যে একটা ক্লিয়ার সেন্স যে আসছে, যে আমার কাছে আমার ম্যানেজার আমাকে টার্গেট টার্গেট নাম্বার অফ স্টাফদের টার্গেট দিয়েছে, নাম্বার অফ স্টাফদের কালেকশন দিয়েছে। সো আমাকে কি করা উচিত? উনি আমাকে কিছু বলে নাই, তো আমাকে বুঝে নিতে হবে যে এটা কি বিজনেস, তাহলে এটা সেলস এর বিজনেস। সেলসে আমাদের কি দরকার? স্টাফদের ডাটা দিয়েছে, আমার ওদের পারফরমেন্স বের করতে হবে। তো আমি পারফরমেন্সটা কিভাবে মেজার করব? অ্যাচিভমেন্টের মাধ্যমে মেজার করব। অ্যাচিভমেন্ট টার্গেট। কিভাবে বের করব? কালেকশন ডিভাইডেড বাই কি, টার্গেট। সো এই যে এই ক্লিয়ার একটা সেন্স থাকা, এই সেন্সটা থাকা খুবই জরুরি। দেন আসে হলো যে কি, ডেটা প্রি প্রসেসিং, যেটাকে আমরা বলি ডেটা ক্লিনিং বা ডেটা ট্রান্সফরমেশন। তো এই ডেটা ট্রান্সফরমেশনটা কখন করতে হবে? যখন আমাকে যে একটা র ডেটা দিয়েছে, ডাটার ভিতর টার্গেট আছে, কালেকশন আছে, বাট অনেকের টার্গেট জিরো বা অনেকের টার্গেট ব্ল্যাঙ্ক আছে। তো ব্ল্যাঙ্কের সাথে যদি আমি কোনো কিছুকে যদি আমি জিরোকেই যদি আমি ব্ল্যাঙ্কের সাথে জি আমি ভাগ দিই, তাহলে এটা কি আসবে? ইরোর দিবে, বা ডিভ আসবে। ঠিক আছে? আবার যদি আমি জিরোর সাথে জিরো যদি ভাগ দিই, তাহলে কি আসবে? ডিভ আসবে। ঠিক আছে? তো এই টাইপের যে জিনিসগুলো, এইগুলো যেন না হয়, বা এই জিনিসগুলো যেন না হয়, এইগুলো যে জন্য যে আমাকে যা যা পদক্ষেপ নিতে হবে, যে ডাটাকে ক্লিন করা, ডাটাকে প্রি প্রসেসিং করা। ঠিক আছে? যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামে কি, নামটা একসাথে লিখি, বাট বাইরের দেশে গেলে আমাদের কি করতে হয়? নামগুলো আলাদাভাবে লিখতে হয়, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে লিখতে হয়, নাকি? তো এই জিনিসগুলা, তো আমার যখন যে নেচারটা যেটা চাই, বা যে অফিসের গোলটা যেটা চাই, বা অফিসের অ্যানালাইসিস বা অফিসের কোয়েশন বা অফিসের যে ক্যারেক্টারটা যেরকম, আমাকে ওইরকম বিহেভ করতে হবে এবং ডাটাকে ওই ধরনের বিহেভিয়ার রেডি করতে হবে। ঠিক আছে? তো এ তো গেল ডাটা ক্লিনিং। আফটার ডেটা ক্লিনিং আপনাকে কি করা? ক্যালকুলেট, আপনাকে প্রসেস। ডেটাগুলোকে প্রসেস করা। এই ডাটা প্রসেসের পার্ট হলো যে কি, ক্যালকুলেশন। এই ডাটা প্রসেসের পার্ট হলো যে কি, মডিফিকেশন। ডাটা ক্যালকুলেশন, প্রসেসিং আমরা করে থাকি কিসের মাধ্যমে? আমরা করে থাকি কিসের মাধ্যমে? ড্যাক্স ল্যাঙ্গুয়েজের মাধ্যমে।
এখন এই ডেক্স ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা তো একটা টেবিলে ডাটা ক্যালকুলেশন করতে পারবো, বাট আমার যদি হিউজ পরিমাণ ডেটা থাকে, মাল্টিপল টেবিল যদি থাকে, সেলস এর ডাটা আলাদা, স্টাফদের ডাটা আলাদা, বা রেভিনিউর ডাটা আলাদা, বা ব্যাংকের ডাটা আলাদা, অ্যাকাউন্টস এর ইনফরমেশন আলাদা অন্য অন্য টেবিলে, তো এই ধরনের ডেটাগুলো যদি থাকে, তাহলে সবার আগে ডাটা ক্লিনিং এর পরে আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা টেবিলের ভিতরে আমাকে কানেকশন করতে হবে। ঠিক আছে, দেন কানেকশন করার পরে আমি ডেক্স দিয়ে বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারবো। ঠিক আছে, তো আমরা বুঝতে গেছি বিষয়টা, যে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট বা ডেটা প্রফেশনাল হিসেবে ইন ফিউচারে ডেটা নিয়ে যেহেতু কাজ করবেন, সবার আগে হলো যে ডেটা নেচারটা বোঝা। ঠিক আছে, যে ধরেন যে এইচএসবিসি তে কাজ করে, উনি ব্যাংকিং নিয়ে কাজ করে। ঠিক আছে, উনি ব্যাংকিং নিয়ে কাজ করে, উনি কাস্টমারদের নিয়ে কাজ করে, কাস্টমারদের ক্রেডিট ডেবিট, তারপরে উনি কাস্টমারদের ব্যালেন্স, সিআর ব্যালেন্স চেক করা, কাস্টমারদের বিভিন্ন ধরনের এই লোন ডিসবার্সমেন্টে যদি এদের ক্যান্সেল, এই লোন ডিসবার্সমেন্ট করতেছে কিনা করতেছে না, এই টাইপের জিনিসগুলো দেখে, পার্সেন্টেজ, নাম্বার অফ পার্সেন্টেজ অফ কাস্টমার, কতজন লোন নিছে, কতজন লোন নেয় নাই। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো চেক করা। কিন্তু উনার জায়গায় যদি উনি যদি এই জিনিসগুলো চিন্তা না করে, উনি যদি ক্রেডিট ডেবিট কে যদি অ্যাচিভমেন্ট বানায় ফেলে, যে কত ডেবিট ডিভাইডেড বাই ক্রেডিট যদি বানায় ফেলে, ঠিক আছে, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করে দেয়, তাহলে কি হবে? এটা এটা হবে না। তো পারপাসটাকে একটা মিনিংফুল পারপাস বানাইতে হবে, এবং এটা কি হইতে হবে, অফিস সেন্ট্রিক পারপাস হইতে হবে, বা যেটা যেটা যে ডাটাটা যেরকম নেচার, ওই নেচার অনুযায়ী ডেটা নিয়ে কাজ করা। ঠিক আছে, তো এটা ওভার দি টাইম এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসবে। ওভার দি টাইম আপনারা কাজ যত করতে যাবেন, তত এটা আপনাদের এই বিষয়গুলো আপনাদের খুলবে। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের ক্লাসটা এই এতটুকু পর্যন্ত রাখবো। ঠিক আছে, আজকে আমরা বোধহয় একটু বেশি থিওরিটিক্যাল ক্লাস করে ফেলছি। আশা করি আপনার তারপরে মনে রাখবেন। যদি মনে না রাখেন, ছোট ছোট করে কিওয়ার্ড গুলো মনে রাখবেন। পরবর্তীতে যেন ওই জিনিসগুলো যদি কেউ বলে, আপনার জাস্ট একটু গুগলে সার্চ দিলে আপনার বুঝতে পারেন, হ্যাঁ এই জিনিসটা এরকম হবে, আপনার জন্য আরো সুন্দরভাবে যেন এক্সপ্লেন করতে পারেন। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশন থাকে আমাকে আস্ক করতে পারেন। কারো যদি কোনো কোয়েশন থাকে আমাকে আস্ক করতে পারেন, নাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভাইয়া আমার আহ ছোট্ট একটা আমরা কি কোশ্চেন এখানে আছে, শেষ করে জাস্ট দিব? হচ্ছে আপনি তো ভিউ এর কথা 4টা বললেন, তো ওই জি, ডেক্স ভিউ এর নিচে টিএমডিএল একটা ভিউ ছিল, এটা কি মেন ভিউ এর মধ্যে পড়তেছে না? আহ, হ্যাঁ, এটা মেইন ভিউ এর ভিতরে পড়ে না। আপনারা ওই যে কিছুক্ষণ আগে আমি যখন আপনাদেরকে অপশন সেটিং এর ভিতরে হুম পিভিআইপি হুম, মনে আছে, পিভিআইপি নিয়ে কেউ জি একজন জি জি। হ্যাঁ, বলছিল হ্যাঁ। যে ভাই এটাকে এনাবল করবো নাকি ডিসেবল করবো। তো এটাকে বোধহয় আপনি যদি ডিসেবল করেন, পিভিআইপি কে যদি ডিসেবল করেন, ওই টিএমডিএল টা চলে যাবে। ঠিক আছে, সো এটা কোনো একটাকে যদি, ওইখান থেকে কোনো একটা অপশনস কে যদি আপনি যদি ডিসেবল করেন না, ওইটা চলে যাবে। তো ভিউ হলো যে এমন একটা ভিউ, যে 4টা ভিউ যেগুলো, এগুলো হলো যে রিজিড ভিউ। এগুলো হলো যে আপনি যাই এনাবল করেন না, ডিসেবল করেন না কেন, এই 4টা ভিউ থাকবেই থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমাদের কয়টা ভিউ, 4টা ভিউ। ওকে ভাই। ঠিক আছে, টিএমডিএলটাও এটা এক্সট্রা। কারো জি কোনো ভাইয়া। কোশ্চেন আছে? ভাইয়া আমার জন্য একটু জি, টাফ হয়ে যাচ্ছে, মানে আমি খুবই বেসিক নলেজ নিয়ে আর কি আসছি। তো সেকেন্ড ক্লাসটা, মানে নেক্সট ক্লাস যেদিন হবে, তো ওটা ভালোভাবে বোঝার জন্য আমার কি কি বেসিক স্টাডি করে আসতে হবে, এটা একটু বলে দিলে ভালো হতো। কোনো বেসিক্সই স্টাডি, কোনো কিছু স্টাডি করার দরকার নেই। আপনি মাইন্ডটাকে ক্লিন শার্প রাখেন। ঠিক আছে, আপনি প্রত্যেকদিন মাথা ঠান্ডা করে আসবেন, দ্যাটস অল, আর কিছু লাগবে না। ঠিক আছে, জাস্ট একটু ফ্রাইডেতে একটু প্র্যাকটিস করলে হবে। ঠিক আছে, আপাতত প্র্যাকটিসের কোনো ম্যাটেরিয়ালস নাই, বাট আগামী ফার্স্ট ক্লাস থেকে আমাদের প্র্যাকটিস, এবং আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ইয়া দিব। বাট আপনি যে একটু বেশি নিজেকে একটু দুর্বল মনে করে না, তার বেশি কি করা উচিত, তার বেশি প্র্যাকটিস করা উচিত। কিন্তু এখন টিল নাও কোন প্র্যাকটিসের কোনো বিষয় না, আমি রেকর্ডিং দিয়ে রাখবো। ঠিক আছে, আপনার জাস্ট ওই যে বললাম না, যদি কেউ ভুলে যান বা এই জিনিসগুলো বুঝেন না, তো এই জিনিসগুলো আসলে এখন বোঝারও দরকার না। এই যে আমি ফ্যাক্ট টেবিল, স্নোফ্লেক স্কিম, মানে আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছি, তাই না? আপনার এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখতে হবে। আমি যখন ওভার দি টাইম প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, আপনাকে যেন মনে যেন থাকে যে ও ভাইয়া তো এই জিনিসটা বলছে, নিশ্চয় এটা এটা হবে। আমি কিন্তু আস্ক করব, তখন কিন্তু আপনাদেরকে এইগুলো আনসার দিলে হয়ে যাচ্ছে, আর কিছু না। ঠিক আছে, আর যত বেশি আপনারা কোয়েশন করবেন, যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন, দ্যাটস অল। ঠিক আছে, এমন না যে আমাকে আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে কোয়েশন করবেন, এরকম না। ঠিক আছে, যখন কোয়েশনটা মাথায় রেস হবে, তখন কোয়েশনটা ইয়ে করবেন। কারণ কি, চা যখন গরম থাকে না, তখন খাইতে ভালো লাগে। ঠিক আছে, একদম যখন ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু খাইতে ভালো লাগে না। ঠিক আছে, তো অনেকটা ওই ধরনের আর কি। আমি মনে করি যে নিউজ অলওয়েজ কি হইতে হবে, গরম খবর হইতে হবে নাকি।
তো গরম খবর না হলে ওই খবরের মজা থাকে না, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনারা আমার কাছে থাকবেন, আর যে কোনো কোয়েশন আপনারা অবশ্যই ইয়ে করবেন, ঠিক আছে? আর যদি সাপোর্টের প্রয়োজন পড়ে আমি অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। সবার সাথে হোপফুলি আবার রবিবার দিন দেখা হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন এবং পরিবারের জন্য সুস্থ থাকে দোয়া করি। জি।